আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নুসমা। আর আজকে আমরা ক্লাস 8 এর বৃত্তিজনিত যা আছে ইংলিশ বিষয়ক রিলেটেড ওটার আদ্যপান্ত জানবো। আচ্ছা, জানার আগে বলে দেই, আপনাদের মধ্যে অনেকেরই ইংলিশ নিয়ে একটা ভীতি বা সমস্যা কাজ করে। তো আমরা চেষ্টা করব ক্লাস 8 এ শুধুমাত্র বৃত্তি পরীক্ষা না, অন্যান্য যে সকল পরীক্ষা আছে আপনি যদি ওই পরীক্ষাগুলোর ইংলিশে ভালো করতে চান তাহলে এই ক্লাসটা আপনার জন্য খুব উপযোগী হবে। শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখা যাচ্ছে আমি বলে দিয়েছি এখানে যে ইংলিশ A to Z স্কলারশিপের আমরা এখানে কভার করব। আচ্ছা, আমরা একটু ডিসকাস করি যে কিভাবে সব থেকে বেশি মার্ক সিকিউর করা যায়। এখন আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য অলরেডি আর বলার কিছু নেই, আপনারা অলরেডি বেস্ট অফ দ্য বেস্ট। তো বেস্ট হওয়ার জন্য না শুধুমাত্র আপনার পড়ালেখা জানলেই হয় না, আপনার কিছু স্ট্র্যাটেজি থাকা দরকার। এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন পরীক্ষার খাতায় তাহলেই কিন্তু একটা ভালো মার্ক সিকিউর করা সম্ভব। এখন স্ট্র্যাটেজি বলতে আমি কি বোঝাচ্ছি, দেখুন আপনি যদি মানবন্ধনটা দেখে থাকেন তাহলে আপনি জানবেন এইবারের ইংলিশ পরীক্ষায় অনেকগুলো টপিক দিয়ে রেখেছে এবং অনেক অড মার্কিং করা। তো আমরা চেষ্টা করব সবগুলো টপিককে কিভাবে কভার করা যায় একটু কম পড়ার মাধ্যমে এবং বেশি জানার মাধ্যমে ওটা করার। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। ফার্স্ট পেপারে মার্ক ডিস্ট্রিবিউশনে বলা আছে যে সিন প্যাসেজ থেকে 5টা MCQ আসবে, এটা তো বুঝতেই পারছি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যান্সারিং কোয়েশ্চেনে কিন্তু 8 মার্ক আপনার। আর অ্যান্সারিং কোয়েশ্চেনে আমরা যখন যাব, আমরা এখানে একটা কোয়েশ্চেন সলভ করব, তখন আপনাদের আমি একটু বলে দিব যে কিভাবে এই কোয়েশ্চেনগুলো সলভ করলে আপনার 8-এ 8 পাওয়া সম্ভব। কারণ এখানে কিন্তু MCQতে যেমন আপনি 5-এ 5 শিওর পাইতে পারবেন, কিন্তু অ্যান্সারিং কোয়েশ্চেনে 8 পাওয়া তুলনামূলক টাফ। কেন? কারণ এখানে টিচারের নাম্বার দেওয়ার একটা জায়গা থাকে। তো এখানে যেহেতু টিচার নিজে থেকে নাম্বার দিচ্ছেন, তো তার সম্পূর্ণ আইডিয়া বা তার সম্পূর্ণ যে উত্তরটা মাথায় আছে ওটা আপনাকে ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, এবার আসা যাক গ্যাপ ফিলিং এ। এটাতেও কিন্তু ধরা বাঁধা মার্ক। আপনি যদি রাইট আনসার করতে পারেন তাহলে 2.5 ক্লিয়ারলি ইয়োর্স। ওকে, ভোকাবুলারিতে এটাতে অনেকেরই ভীতি কাজ করে, এই জিনিসটাতে অনেকেরই ভীতি কাজ করে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা সিনোনিম আর অ্যান্টোনিম যদি একটু ক্লেভারলি পড়ি তাহলে দেখতে পারবো অনেকগুলো শব্দটি সিনোনিম বা অ্যান্টোনিম একই দাঁড়াচ্ছে। অর্থাৎ আমি যখন ধরুন আমি একটা শব্দে সিনোনিম পড়ছি, আমি যদি বলি ধরুন আমি বললাম পপুলার, পপুলারের সিনোনিম দাঁড়াবে ওয়েল লাইকড, অথবা প্রচন্ড পরিমাণে ভালো কোনো ব্যক্তির কথা আমি ভাবছি। আচ্ছা, তো এই যে ওয়েল লাইকটার কথাটা আমি বললাম, অর্থাৎ এখন আমি ওয়েল লাইকটারও একটা সিনোনিম জানি, সেটা কি? পপুলার। তো আপনি যখন একটা শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম পড়ছেন, আপনি শুধুমাত্র একটা শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম পড়ছেন না, আপনি মাল্টিপল শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম পড়ছেন। এই কারণে কিন্তু ভোকাবুলারি যদি আপনি ট্রাই করেন একটু বেশি পড়ার, একটু বেশি জানার, শুধুমাত্র যে এই পরীক্ষায় হেল্প হবে এমন না, ভোকাবুলারি কিন্তু অন্যান্য সব পরীক্ষায় কাজে দেয়। আর এটাতে মাত্র 2.5 মার্কস। আমি বলবো এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তবুও এটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এবার যাওয়া যাক আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজে যেহেতু প্যাসেজটা আপনি আগে কখনো পড়েননি এবং বইয়ের ভিতরে না, আমি বলবো যে যে ট্রু ফলস আছে এটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় টিচাররা কনফিউজ করার জন্য এমন ধরনের ট্রু ফলস দিয়ে থাকেন যেটা মনে হতে পারে যে ও এটা ট্রু হবে, কিন্তু দেখা যায় ওটা ফলস হয়। এ কারণে আপনার প্যাসেজটা খুব ভালো মতো পড়া প্রচন্ড পরিমাণে জরুরি। এবং ইনফরমেশন ট্রান্সফার আসলে শিওর মার্ক পাওয়া যায়, এটাতে কখনো মার্ক কাটা যায় না তেমন, যদি আপনি ঠিকমতো অ্যান্সার করতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলসে কিন্তু একদম ধরা মার্ক, মানে আপনি চাইলেই 5 ইনশিওর করতে পারবেন। কিন্তু রাইটিং সামারিতে আবার এসে যায় ক্রিয়েটিভ রাইটিং এর ব্যাপারটা। তো ক্রিয়েটিভ রাইটিং এর ব্যাপার যেহেতু আসছে, এখানে কিন্তু টিচারের নিজে থেকে মার্ক দেওয়ার একটা ব্যাপার আসছে। অর্থাৎ এই 5 মার্ক টিচার আপনাকে চাইলে দিতে পারে, নাও দিতে পারে। তো আপনার সামারিটা এমন ভাবেই সাজাতে হবে বা লিখতে হবে যাতে টিচার আপনাকে 5 মার্ক দিতে বাধ্য থাকে। আচ্ছা, এখন আসা যাক ম্যাচিং এ। ম্যাচিং এও এই যে ইনফরমেশন ট্রান্সফারের মতো সেম, আপনি যদি ইনশিওর করতে পারেন যে আপনার প্রতিটা ঠিক আছে তাহলে 4 মার্ক ইজিলি পাওয়া যায়। আচ্ছা, এবার আসা যাক পোয়েমে। ওকে,
পোয়েম আর এই যে অ্যান্সারিং কোয়েশ্চেন্স আছে আমাদের, এটা মোরাললেস আমি সেম বলি। কারণ কি, দেখেন এখানেও আপনার সিন প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, এখানেও আপনার সিন পোয়েম থেকে, মানে ইংলিশ ফর টুডে থেকেই তো পোয়েমটা থাকবে, তো এই সিন পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। এবং এটাকে স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায়, আমি জানি না কেন। কিন্তু আপনি যদি এইটা ঠিক মতো অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি 8 মার্ক তোলা যায়। একটা ব্যাপার যে এইখানে 8 মার্ক আছে, তার মানে অনেক বিশাল একটা মার্ক কিন্তু এখানে কাউন্ট হবে। আচ্ছা, এটা কিন্তু গেল আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট। এখন আসা যাক সেকেন্ডে। অনেকে হয় কি যে তারা ফার্স্টে হয়তো অনেক ভালো, কিন্তু সেকেন্ড নিয়ে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে, আপু আমি গ্রামার পারি না। তো তখন কি করবেন? শুনুন, এখানে আপনার সিলেক্টিভ কিছু জিনিসই দিয়েছে গ্রামারে। তো আপনি কি কি পড়লে এই সময়ের মধ্যে ইনশিওর করতে পারবেন গ্রামারের নাম্বারগুলো? প্রথমে আমি বলবো যে গ্যাপ ফিলিং এ দেখেন আপনার কিন্তু 10টা থাকবে 5 মার্ক। 10টা থাকবে 5 মার্ক। এখানে মেইনলি 3টা জিনিস থাকবে আপনার: প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ। তো এই প্রিপোজিশন, আর্টিকেল আর পার্টস অফ স্পিচ এর 3টা ভিডিও দেওয়া আছে আমাদের স্কুল ম্যাথামেটিক্সে। যদি অল্প সময়ের মধ্যে চান জিনিসটা কভার করতে এবং বুঝতে, তাহলে এটা দেখতে পারেন। দেখে সব থেকে বেশি যেটা করতে হবে গ্রামারে, সেটা হলো প্র্যাকটিস। আপনি কোনো একটা রুলস শিখলেন, শেখার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। তো এখানে প্র্যাকটিসটা কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনি যদি এনশিওর করেন যে আপনার প্র্যাকটিস হয়েছে ঠিক মতো, তাহলে আপনি 5-এ 5 পাওয়া একেবারে দুধ ভাত ব্যাপার। এবার আসা যাক সাবস্টিটিউশন টেবিলে। সাবস্টিটিউশন টেবিলও না অনেকটা ম্যাচিং বা ট্রান্সফার টেবিলের মতোই। আপনি যদি ঠিক মতো লেখেন বা করেন তাহলে আপনার 5-এ 5 এনশিওর করা সম্ভব। আচ্ছা, এবার আসা যাক রাইট ফর্ম অফ ভার্বে। এটাকে অনেকে ভয় পান। রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু খুবই খুবই ইজি। আপনি যদি গ্রামারের বেসিক্স পড়ে থাকেন, হ্যাঁ, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজিলি পাওয়া যায়। এখানে 10টা আসবে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব। আর এই 10টায় যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে 5 পাওয়া খুবই ইজি। এখন রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে পড়বেন? ধরেন আপনি পারেন না, আমাদের স্কুল ম্যাথামেটিক্সে রাইট ফর্ম অফ ভার্বের একটা প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টটা দেখতে পারেন। এবং আবারও সেম 9-এর মতো 11-এও প্র্যাকটিস দরকার। প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করলে রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইজিলি পারা যাবে। আচ্ছা, এবার আসা যাক চেঞ্জিং সেন্টেন্সে। এটাতে অনেকে ভয় পান, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু চেঞ্জিং সেন্টেন্স কিন্তু খুবই মজার একটা জিনিস। কেন বলছি? কারণ দেখেন এখানে আপনার সিলেক্টিভ কিছু চেঞ্জই আসবে। ধরেন আপনার আসবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটাই আসবে, অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসবে, আপনি এটা জানেন। তো আমি কি করব, এই কয়েকদিনের মধ্যে চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটা ভিডিও দিয়ে দেব, ছোট ছোট ভিডিও হবে। চেষ্টা করবেন ওগুলো, যদি আপনি চেঞ্জিং সেন্টেন্স একেবারেই না পারেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন। আরেকটা ব্যাপার কি, চেঞ্জিং সেন্টেন্স সহজ তুলনামূলক অন্য জিনিসগুলোর থেকে। কেন? কারণ আপনি যদি চেঞ্জিং সেন্টেন্স শুরুতে পড়েন তাহলে কিন্তু আপনার গ্রামারের যে বেসিক, ওটা বিল্ড হয়ে যাবে। এরপর আপনি রাইট ফর্ম অফ ভার্ব ধরেন অথবা ন্যারেশন ধরেন, খুব ইজিলি পারবেন। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তো কথা বললাম। এবার আসা যাক পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই ইজি। আপনারা এখন সবাই কমাদারির ব্যবহার আশা করি পারেন। কমাদারির একটু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হয়, কারণ দেখতে পাচ্ছেন এখানে 10টা থাকবে কিন্তু। তো একটা স্লাইট মিস্টেক ক্যান কজ ইউ 0.5, যেটা মনে হতে পারে আপাতমস্তক ভাবে ও তেমন বেশি মার্ক না, কিন্তু যারা স্কলারশিপ চাচ্ছেন তাদের জন্য এই 0.5 কিন্তু অনেক বড় একটা গ্যাপ। দেখা যাবে আপনি 0.5 এর জন্য বৃত্তি পাননি, অথচ আপনার একটা ফ্রেন্ড 0.5 এর জন্যই বৃত্তিটা পাচ্ছে। এই কারণেই বলবো সাবধানতা অবলম্বন করবেন। পাংচুয়েশন খুবই ইজি, এটাতে আর বলার কিছু নেই। এবার আসা যাক রাইটিং এ। এই ছোট্ট একটা পার্ট দেখেন, এই ছোট্ট একটা পার্টে প্রায় 30 মার্ক, 3টা আইটেম জাস্ট। এর আগে আমরা গ্রামার পড়েছি, গ্রামারে 30 মার্ক। সব থেকে বেশি মার্ক আসলে ফার্স্ট পেপারে প্রায় 40 মার্ক। তো ট্রাই করবেন ফার্স্ট পেপারটা একটু ভালো মতো অ্যান্সার করার। কিন্তু ফার্স্ট পেপারে আরেকটা বিষয় কি, আপনি ফুল মার্ক এনশিওর করতে নাও পারেন, কারণ এখানে ক্রিয়েটিভ রাইটিং এর বিষয়টা আছে। যেমন অ্যান্সারিং কোশ্চেনে 8 মার্ক আপনার ক্রিয়েটিভে, পোয়েমে 8 মার্ক ক্রিয়েটিভে, রাইটিং সামারিতে 5 মার্ক ক্রিয়েটিভে। এভাবে করে আপনার বেশ 16 আর 5 মার্ক চলে যাচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এ ফার্স্ট পেপারে। অর্থাৎ টিচার আপনাকে এখানে চাইলে যা ইচ্ছা তাই মার্ক দিতে পারে।
কিন্তু গ্রামারের পজিটিভ সাইডটা দেখেন, গ্রামারে আপনি যদি ঠিকমতো অ্যান্সার করেন আপনার 30-এ 30 এনশিওর করা সম্ভব। তো এই 30 যদি আপনি এনশিওর করতে পারেন, অন্যদের তুলনায় যদি 30টা এনশিওর করতে পারেন তাহলে কিন্তু অনেক আগায় থাকবেন। সো আমি বলবো গ্রামারে একটু বেশি ফোকাস করতে, কারণ এখানে ম্যাথে যেমন ফুল মার্কস পাওয়া সম্ভব ঠিক একইভাবে গ্রামারেও ফুল মার্কস পাওয়া সম্ভব। এবার আসা যাক দ্য স্ক্যারিয়েস্ট পার্ট, রাইটিং এ। এটা কেন বলছি আমি স্ক্যারি, কারণ এখানে আপনার লেখা যতটুকু এফেক্ট করে টিচারও ততটুকু মানে এফেক্ট করে, অর্থাৎ এখানে টিচার আপনার তার ইচ্ছা মতো মার্ক দিতে পারবে। এখন তাহলে কিভাবে এগুলোতে বেস্ট মার্ক এনশিওর করা যায়, তো আমি এগুলো সবগুলো একটা সেপারেট ভিডিওতে ফরম্যাট দেখিয়ে দেবো, কিন্তু তবুও একটা জিনিস বলে রাখি। ধরেন ক্রিয়েটিভ রাইটিং এ আপনি সব থেকে ভালো মার্ক কিভাবে এনশিওর করবেন, সবার আগে আমি বলবো ভোকাবুলারি বাড়ান। ভোকাব আপনারই কাজে লাগবে, কারণ আপনিও দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা আইটেমই আছে ভোকাবুলারি। তো আপনি যদি আরো ভোকাব বাড়ান, আর আমি এখন যদি এটা বলা উচিত না, কিন্তু যারা চাইছেন যে পরবর্তী এক্সামগুলোতেও আমার ভালো হোক, তাদের জন্য আমি বলবো যে বই পড়াটা বাড়ান। ইন জেনারেল ক্রিয়েটিভ রাইটিং তৈরি করতে এই দুইটার বিকল্প আসলে নাই, ঠিক আছে? ভোকাবুলারি বই পড়লে অটোমেটিকলি বাড়ে, আর ইংলিশ বই যত পড়বেন, যত মুভিজ দেখবেন, তত আপনার ওয়ার্ড বানানোর ক্যাপাসিটি বাড়বে, সেন্টেন্স বানানোর ক্যাপাসিটিটা বাড়বে, তত ইজিলি আপনি লিখতে পারবেন। আচ্ছা, এসব নিয়ে আজকে আর কথা নাই, আজকে আমরা স্কলারশিপে আবার ফিরে যাই। আচ্ছা, এখন আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। তার আগে আমি চাই আপনারা একটু পড়েন প্যারাগ্রাফটা। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। প্রথমে বলা আছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ ইউজ অফ মেনি স্পাইসেস। অর্থাৎ এখানে রিচ বলতে কিন্তু ধনী বোঝাচ্ছে না, রিচ বলতে বোঝাচ্ছে বেশ গাঢ় অথবা রিচ অ্যান্ড টেস্ট, ধনী টেস্টের দিক থেকে এই জিনিসটাকে বোঝাচ্ছে। ভ্যারিড উইথ ইউজ অফ মেনি স্পাইসেস অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা আমাদের খাবারে ব্যবহার করা হয়। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের খাবার আছে, স্ন্যাক্স আছে, সুইটসও আছে। আচ্ছা, boiled rice is our staple food. আচ্ছা দেখেন, এখানে একটা শব্দ এসেছে স্টেপল। বয়েলড রাইস মানে তো আমরা জানি সিদ্ধ করা ভাত, যেটা আমরা প্রতিদিন খেয়ে থাকি। স্টেপল বলতে বোঝানো হচ্ছে যে এমন কিছু যেটা আপনার দৈনন্দিন জীবনে সবসময় থাকে। অর্থাৎ দেখুন, ভাত আমরা যাই হয়ে যাক আমরা কিন্তু ভাত মিস করি না। তো এর জন্য এটা বোঝাতে যে এমন একটা জিনিস যেটা আমরা কখনোই দৈনন্দিন জীবন থেকে বাদ হতে দেই না, সেটা বোঝাতে আমরা এখানে স্টেপল ব্যবহার করেছি, স্ট্যাপলার না। ওকে, স্টেপল বলতে বোঝানো হচ্ছে নিত্যদিন রেগুলার একটা জিনিস। আচ্ছা, ইট ইজ সার্ভড উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস অ্যান্ড কারি, লেন্টিল স্যুপ, fish and meat. Fish is our main source of protein. Fish is our main source of protein. আচ্ছা, এখানে একটা জিনিস দেখার মতো, আমাদের মেইন সোর্স অফ প্রোটিন কি? মাছ। অর্থাৎ আমরা প্রোটিন সব থেকে বেশি পেয়ে থাকি মাছ থেকে। Fishes are now cultivated in ponds. অর্থাৎ এখন মাছ কিন্তু চাষ করা হচ্ছে কোথায়? পুকুরে। Cultivated in ponds. Also, we have freshwater fishes in lakes and rivers. অর্থাৎ আমাদের কিন্তু আমরা যেটাকে বলে থাকি সাধারণত নোনা জলের মাছ অথবা মিষ্টি জলের মাছ, এই দুটোকে আলাদা করতে আমরা বলছি freshwater fishes in the lakes and rivers. আচ্ছা, lakes and rivers. More than 40 types of fishes are common. 40-এরও বেশি মাছ পাওয়া যায় বাংলাদেশে। Some of them are carp, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। আচ্ছা, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, শুটকি and dried fishes, এগুলো হলো সব থেকে বেশি পপুলার, মানুষ এগুলো খেতে পছন্দ করে। আচ্ছা, হিলসা is popular among the people of Bangladesh. অর্থাৎ হিলসা মানে তো আমরা জানি আমাদের সবার প্রিয় মাছের রাজা ইলিশ, বাংলাদেশে খুব বেশি জনপ্রিয়। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। আচ্ছা, পান্তা ইলিশ
একটা ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের, মানে পান্তা ভাত আমরা যখন ইলিশ দিয়ে মিশিয়ে খাই, এটা যে একটা ঐতিহ্যবাহী খাবার এটা বলা হচ্ছে। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, সেদ্ধ ভাত যখন পানিতে ভিজিয়ে রাখা হয়, and served with fried হিলসা স্লাইস, এবং ইলিশ ভাজা দিয়ে পরিবেশন করা হয়, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. Dried fish মানে আমরা বুঝতেই পারছি শুকনো মাছ বা শুটকি আমরা যেটাকে বলি, pickles মানে আচার, lentil soup মানে ডাল, green chilies মানে সবুজ মরিচ, অনিয়ন মানে পেঁয়াজ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, পান্তা ভাত বলতে এখানে কি বোঝানো হয়েছে? রাইস সোকড ইন ওয়াটার, এটা পান্তা ভাত, সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এটা হলো পান্তা ইলিশ প্ল্যাটার। কিসের সাথে অফেন পেয়ার করা হয়? dried fish, pickles, lentil soup, dal, green chilies and onion। অর্থাৎ আমরা যে পান্তা ইলিশ খাই এটা এই জিনিসগুলোর সাথেও খাওয়া হয়। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ, এটা একটা জনপ্রিয় খাবার পয়লা বৈশাখে। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, আমরা মিষ্টি খেতে প্রচন্ড পরিমাণে পছন্দ করি। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। আচ্ছা, সকল বাংলাদেশি মহিলারা কোনো না কোনো ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে থাকে। পিঠা, a type of sweets made from rice flour, sugar, syrup, molasses and sometimes milk। আচ্ছা, পিঠা বলতে কি বোঝায় এটা আমরা এখানে ডিসকাস করেছি, sometimes milk। এখন আমরা দেখি এখানে বলা হচ্ছে made from rice flour, অর্থাৎ চালের আটা বা চালের ময়দা, সুগার চিনি, সিরাপ মানে শিরা যেটাকে আমরা বলি, মোলাসেস মানে হলো গুড়, মোলাসেস মানে কি? গুড়, সামটাইমস মিল্ক। is a traditional food loved by the entire population, সকলে এই ধরনের খাবার খেতে পছন্দ করে। during winter পিঠা উৎসব, meaning পিঠা ফেস্টিভ্যাল, অর্থাৎ আমরা তো জানি শীতের সময় কি হয়? পিঠা উৎসব হয়, যেখানে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে থাকে। is organized by different groups of people, বিভিন্ন মানুষ এটা অর্গানাইজ করে থাকে। sweets are distributed among close relatives when there is good news। আচ্ছা, আমরা কিন্তু কোনো ভালো খবর হলে মিষ্টি বিতরণ করি আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা আমাদের প্রিয়জনদের কাছে। নিউজ ইজ লাইক কোন কোন খবর দেওয়া হয়? বার্থ, ওয়েডিংস, প্রমোশনস এক্সেট্রা, অর্থাৎ কারো জন্মতে, বিয়ে অথবা কোনো কাজের প্রমোশনে মিষ্টি দেওয়া হয়ে থাকে। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, বেশিরভাগ মিষ্টি আমাদের দেশে মিল্ক বেসড। মিল্ক বেসড বলতে কি বোঝাচ্ছে? সব মিষ্টি বা পিঠাই আপনারা দেখবেন যে কোনো না কোনো ভাবে দুধের ব্যবহার রয়েছে, তো এটাই বোঝাচ্ছে যে মিল্ক বেসড। আচ্ছা, দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, ফেভারিট, রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন। আচ্ছা, তো আমাদের কমন মিষ্টি কি কি এগুলা আর আলোচনা করা হচ্ছে। রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, চমচম, এগুলো হলো সব থেকে কমন মিষ্টি। There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of day-to-day life of people. আচ্ছা, এখন দেখেন আমি এই প্যারাগ্রাফটা বেশ একটা সময় নিয়ে পড়লাম, আপনাদের কিন্তু পরীক্ষার হলে এত সময় থাকবে না। আপনারা কি করবেন? প্রথমেই কিন্তু প্যারাগ্রাফ পড়তে হবে বা টেক্সটটা পড়তে হবে। যত যাই হোক আপনি ডিরেক্ট কোশ্চেনে জাম্প করতে পারবেন না, আগে সুন্দর মতো প্যাসেজটা একবার পড়বেন, এরপর পারলে কোশ্চেনে দাগ দেবেন। যদি দাগ দেওয়ার নিয়ম না থাকে তাহলে দরকার নেই, কিন্তু কোশ্চেনটা পড়লে আপনার একটা আইডিয়া থাকবে আপনি কোথায় ঠিক কি কি পড়েছেন। এখন আমরা যখন নেক্সট কোশ্চেনে জাম্প করব, আপনার একটা আইডিয়া থাকবে যে ঠিক অ্যান্সারটা আমি কোথায় খুঁজে পেতে পারি। যেমন দেখেন এখানে বলা হচ্ছে the word cuisine in line 1 of the text means। আচ্ছা, এখন এমসিকিউতে আমি আপনাদের দুটো জিনিস করতে বলবো। আপনারা অনেকেই শুধুমাত্র কোশ্চেন পড়ে থেমে যান, এটা করা যাবে না। কোশ্চেন পড়ার পরে আপনার এমসিকিউর যে অপশনগুলো আছে অপশনগুলো টেস্ট করতে হবে।
অপশন টেস্ট বলতে আমি বোঝাচ্ছি যে প্রতিটা অপশন পড়ে দেখতে হবে। আচ্ছা, the word cuisine in one line text means a style of cooking, অবশ্যই না, নাকি হ্যাঁ? a special kind of food, cuisine মানে কি একটা স্পেশাল কাইন্ড অফ ফুড? cooking spicy dishes নাকি a combination of different dishes? আচ্ছা, এখন দেখেন কুইজিন মানে কিন্তু সাধারণত আপনি কিভাবে রান্না করছেন এই জিনিসটাকে বোঝানো হয়, কিভাবে রান্না করছেন। আর এই জিনিসটা আমরা দেখেছি, এটা কি কোথাও আমাদের প্যারাগ্রাফে বলা ছিল? ছিল না। অর্থাৎ যেহেতু একটা অর্থ জানতে চেয়েছে, এটা অবশ্যই প্যারাগ্রাফে উল্লেখ থাকবে না। তো আমরা এখন কি করব? আমরা অবশ্যই অপশন টেস্টই করব। এখন আমরা জানি যেইভাবে রান্না করা হয় সেটাকে কুইজিন বলে যেহেতু, তাহলে অ্যান্সার হবে এ, স্টাইল অফ কুকিং। ওকে, এরপর আসছে the word appetizing food in line 1 of the text means expensive food, food that makes you feel hungry, food that is cooked with spices নাকি food with nutritional value। এখন appetizing মানে হলো, ধরুন একটা খাবার আপনার দেখতে খুবই মজাদার লাগছে এবং খেতে ইচ্ছে করছে, এই জিনিসটাকে বলা হয় appetizing food। আচ্ছা, appetizing food in line 1 মানে তাহলে কি দাঁড়াবে? food that makes you feel hungry। আচ্ছা, এবার বলা হচ্ছে the word platter in line 8 of the text means, আচ্ছা platter বলতে কি বোঝানো হয়? a large plate to serve food, a meal served on a large plate, a dish with variety of food items on it, নাকি all of the above? আচ্ছা, এখন দেখেন প্ল্যাটার মানে কিন্তু অনেক কিছু হতে পারে। অনেক সময় প্ল্যাটার বলতে এটাও বোঝাতে পারে যে একটা বড় থালা যেটাতে অনেকগুলো খাবার সার্ভ করা হচ্ছে, অথবা একটা খাবার যেটা একটা বড় থালায় সার্ভ করা হচ্ছে। এটা কিন্তু সেম কথাই, মানে অপশন এ আর অপশন বি কিন্তু সেম কথাই বলছে, a large plate to serve food নাকি a meal served on a large plate। এরপর 3 বলা হচ্ছে a dish with variety of food items on it। অর্থাৎ আমরা জানি যে কোনো প্ল্যাটারে বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে, এর জন্য তো একটা বড় প্ল্যাটারে সার্ভ করতে হয়। অর্থাৎ 1 2 3 তিনটাই খেতে যাচ্ছে, সুতরাং উত্তর হবে all of the above। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস অ্যানালাইজ করতে বলবো, আপনারা একটু দেখেন এখানে কিন্তু প্রতিটা এমসিকিউতে আমাদের মিনিং জিজ্ঞেস করেছে। এখানে কুইজিনের মিনিং, অ্যাপেটাইজিং ফুডের মিনিং, প্ল্যাটারের মিনিং, অর্থাৎ আপনার কিন্তু ভোকাবুলারি সেই ঠিক পড়াই লাগছে, এমসিকিউর জন্যই হোক অথবা ভোকাবুলারি অ্যান্টোনিম সিনোনিমের জন্য হোক। এই কারণেই বলছি ভোকাবুলারি ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করেন, বই এবং মডেল কোশ্চেন প্রচন্ড পরিমাণে সলভ করেন, খুবই লাভ হবে। আচ্ছা, এবার আসা যাক the main source of protein for Bangladeshi people is, এটা আমরা একটু আগেই পড়েছি। দেখেন এখন কেন আমার এই প্যারাগ্রাফটা পড়ে আসা কাজে লাগবে, কারণ আমরা এখানে পড়ে গেছি fish is our main source of protein। অর্থাৎ আমি জানি আমার মেইন সোর্স অফ প্রোটিন কি, তাহলে ফিশ। এই কারণে আমি বলবো টেক্সট বা প্যারাগ্রাফ যেটা থাকবে সেটা পড়ে এরপরে অ্যান্সারিং কোয়েশ্চেনে যাবেন। পান্তা ভাত ইজ ইউজুয়ালি সার্ভড উইথ ড্রাইড ফিশ, গ্রিন চিলি অ্যান্ড অনিয়ন নাকি হিলসা? আবার একটু ব্যাকে যাই, দেখেন কি দিয়ে সার্ভ করা হয়? অফেন টুগেদার উইথ dried fish, pickles, lentil soup, green chilies and onion and a fried hilsa slice। আচ্ছা, তার মানে আমরা বুঝতেই পারছি পান্তা ভাত ড্রাইড ফিশ দিয়েও যায়, গ্রিন চিলি দিয়েও যায়, হিলসা দিয়েও যায়, অর্থাৎ উত্তর হবে all of the above। আচ্ছা, এবার আসা যাক পান্তা ইলিশে। পান্তা ইলিশ is eaten with much festivity throughout the year, to the wedding guest on a special day নাকি in winter? কখন খাওয়া হয় বলেন তো? আমরা জানি পান্তা ইলিশ খাওয়া হয় বৈশাখে সাধারণত, so on a special day। আচ্ছা, এরপর বলা হচ্ছে a popular food item in the winter is lentil soup, পিঠা, পান্তা ভাত নাকি dried fish? আচ্ছা, এখন আমরা আবার একটু ব্যাকে যাই। আচ্ছা দেখেন, ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিন্স পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ তাহলে পিঠা কোন সময় সব থেকে বেশি ফেমাস? উইন্টারে। তো পপুলার ফুড ইন উইন্টার উড বি পিঠা। আচ্ছা,
এবার আসা যাক, which is a common characteristic of Bangladeshi sweet based on rice flour served with dried fish, milk based নাকি always spicy? এখন দেখেন আমি আবার একটু প্যারাগ্রাফে ফেরত যাচ্ছি। এখানে বলা আছে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। তাহলে এটা কি হবে? মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক অফ বাংলাদেশি সুইটস আর মিল্ক বেসড। আচ্ছা, according to the text, what is pitha? A type of fermented rice. Fermented rice মানে এমন কোন রাইস যেটা ভিজিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ পানির ভিতরে। আচ্ছা, a type of fermented rice, dried fish, শুকনো মাছ, a type of sweet made from ingredients like rice flour and molasses, একটা মিষ্টি যেটা রাইস ফ্লাওয়ার আর গুড়ের মাধ্যমে তৈরি করা হয়, নাকি ফ্রেশ ওয়াটার ফিশ? বুঝতেই পারছি কোনটা হবে। a type of sweet made from rice flour and molasses. আচ্ছা, besides cultivation in ponds, where else does the text mention that Bangladesh gets its fish? আচ্ছা, আমরা তো পুকুরে মাছ চাষ করে পাই, কিন্তু পুকুর ছাড়া আর কোথায় পাই একটু দেখি তো। দেখেন, fish is our main source of protein. Fishes are now cultivated in ponds, but we also have fresh water fishes which are found in lakes and rivers. তাহলে উত্তর কি হবে? উত্তর হবে lakes and rivers. আচ্ছা, আশা করি আপনাদের ফার্স্ট পার্টটুকু ক্লিয়ার এমসিকিউর। এবার যাওয়া যাক সেকেন্ড পার্টে। এখন দেখেন এখানে অ্যান্সারিং কোয়েশ্চেনে প্রথম কোয়েশ্চেনে বলা আছে নেম 4 ফ্রেশ ওয়াটার ফিশেস। এখন আপনি লিখে দিলেন 4টা ফ্রেশ ওয়াটার ফিশের নাম লিখে দিলেন, রুই, কাতলা, মাগুর, এভাবে লিখে দিলেন। কিন্তু শুধুমাত্র এই 4টা নাম লেখাই কি এনাফ? আপনি নামগুলো কিভাবে লিখছেন এটাও কিন্তু খুব ম্যাটার করে। অর্থাৎ ধরুন এখানে কিন্তু আমার 2 মার্কস এক একটা কোয়েশ্চেনে, যেহেতু 2 মার্কস করে এক একটা কোয়েশ্চেন, তার মানে এক একটা কোয়েশ্চেন আমার অ্যাটলিস্ট আমি বলবো 1.5 বা 2 লাইন লিখবেন, এর থেকে বেশি লিখবেন না। কারণ হাইয়েস্ট গেলে 2.5 লিখতে পারেন, হাইয়েস্ট গেলে 2.5 লাইন লিখতে পারেন, কিন্তু এর থেকে বেশি গেলে আপনার কোয়েশ্চেন হয়ে যাবে প্যারাগ্রাফ। এত বড় কোয়েশ্চেন টিচার পড়ার ধৈর্য নেই এবং আপনার লিখতে গেলে বেশ সময় নষ্ট হবে। এখন কোয়েশ্চেনগুলোকে কিভাবে কম্প্যাক্টলি সাজাতে হবে এটারও একটা আইডিয়া থাকতে হবে। যেমন দেখেন আমি এখানে 4টা ফ্রেশ ওয়াটার ফিশের নাম লিখবো। এখানে পেয়েছি আমরা সাম অফ দ্যাম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। আচ্ছা, এখন ফ্রেশ ওয়াটার ফিশ মানে যেগুলো লেকস আর রিভার্সে পাওয়া যায় এমন ফিশ, ঠিক আছে? তো আপনি কিভাবে লিখবেন? প্রথমে ধরেন লিখলেন যে ফ্রেশ ওয়াটার ফিশেস আর অনলি ফাউন্ড ইন লেকস অ্যান্ড রিভার্স which are ... 4টা নাম। বুঝেছেন? তাহলে হলো কি আপনার লাইনটা খুব বড় হলো না অথবা খুব ছোটও হয়ে গেল না, একটা সুন্দর সাদৃশ্যপূর্ণ লাইন। আচ্ছা, এরপর বলা হচ্ছে হাউ ইজ পান্তা ভাত প্রিপেয়ার্ড। ওকে, এখন দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের বলবো, প্যাসেজে যে লাইন দেওয়া আছে আপনারা অনেক সময় কি করেন, এই লাইনটাই ডিরেক্ট তুলে দেন অ্যান্সার কোয়েশ্চেনে। এই লাইন টিচার আপনাদের কাছ থেকে চাচ্ছে না, কারণ সে অলরেডি জানে এটা প্যাসেজে আছে। সে চাচ্ছে আপনার একটা কম্প্যাক্ট তৈরি করা লাইন, আপনি কিভাবে আপনার ক্রিয়েটিভ রাইটিং ইউজ করবেন সেটা দেখতে চাচ্ছে। আচ্ছা, কিভাবে পান্তা ভাত তৈরি করা হয় এটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। steamed rice soaked in water, served with dried fried hilsa. আচ্ছা, তো ধরেন আপনি লিখলেন যে how is পান্তা ভাত prepared? পান্তা ভাত is prepared by soaking rice in water overnight, and then it is paired with fried hilsa on a special occasion called Poila Boishakh. Not too big, not too small, and not exactly from the text. আমি জিনিসটা কিন্তু নিজে থেকে তৈরি করে বললাম, আপনাদেরও ব্যাপারগুলো এমন ভাবেই লিখতে হবে বা দেখাতে হবে। আচ্ছা, আমি যেহেতু এই দুইটা বলে দিয়েছি, আমি চেষ্টা করব পরের দুটো আপনারা করবেন। আমি একটু লিখে দিই এই নাম্বারটা যাতে আপনাদের মনে থাকে কিভাবে লিখতে হবে। আচ্ছা,
fresh water fishes are found in lakes and rivers which are এরপরে 4টা ফ্রেশ ওয়াটার ফিশের নাম লিখে দিবেন ডট ডট ডট। ওকে, হোপফুলি ক্লিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইনটা কিন্তু বেশি বড়ও না, বেশি ঠিক ছোটও না। তো এভাবে যদি আপনারা কোয়েশ্চেনগুলো সাজান, আশা করা যায় যে আপনারা অ্যাটলিস্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেনে 8-এর মধ্যে 7 সিকিউর করতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক, read the following text and fill in the gaps with appropriate words to make it a meaningful one. আচ্ছা, আমরা এবার চলে এসেছি গ্যাপ ফিলিং এ। এখন দেখেন, গ্যাপ ফিলিং এ কিন্তু প্রথমেই ইম্পর্টেন্ট যেটা, আপনার ফুল টেক্সটটা পড়তে হবে, এরপরে আপনার ওয়ার্ড বসাতে হবে। আচ্ছা, আমি শুরু করি। In a plane, oxygen and the air pressure are always being monitored. একটা প্লেনে সবসময় অক্সিজেন এবং যে বায়ুর চাপ এটা পরিমাপ করা হয়। ইন দ্য ইভেন্ট অফ ল্যাক অফ অক্সিজেন, কখনো যদি অক্সিজেনের কমতি দেখা যায়, তাহলে একটা অক্সিজেন মাস্ক উপর থেকে অটোমেটিকলি ড্যাশ ইন ফ্রন্ট অফ ইউ, উপর থেকে অটোমেটিকলি আপনার সামনে এসে দাঁড়ায়। আমরা এটাকে কি বলতে পারি? অ্যাপিয়ার বলা যায়। Automatically will appear in front of you. Pull the mask towards you. এখন আপনার সামনে একটা মাস্ক এসে দাঁড়ালো, অক্সিজেনের ঘাটতি হচ্ছে আপনার, আপনি মাস্কটা আপনার সামনে নেবেন এবং dash it firmly over your nose and mouth. এখন আপনি মাস্কটা আপনার মুখের সামনে কি প্লেস করছেন অথবা পুট করছেন, এই কারণে আমরা এখানে বলতে পারি প্লেস it firmly over your nose and mouth. Secure the elastic band behind your head and breathe normally. Elastic band আপনি আপনার মাথার পিছে দিলেন এবং নিঃশ্বাস নেওয়া শুরু করলেন। If you are traveling with a child or someone who requires, দেখুন এখন আপনি একটা বাচ্চার সাথে ট্রাভেল করছেন অথবা someone who requires your সাহায্য, অবশ্যই তাহলে হেল্প বলতে পারি অথবা অ্যাসিস্ট্যান্সও বলা যায়, someone who requires your assistance or help. Secure your mask on first, প্রথমে আপনি নিজের মাস্কটা পরবেন, then help the other person, এরপর অন্য মানুষটাকে সাহায্য করবেন। Keep your mask on until a uniformed crew member advises you to dash it. আচ্ছা, ততক্ষণ আপনার মাস্কটা আপনি পরে থাকবেন যতক্ষণ না একজন ক্রিউ মেম্বার এসে আপনাকে বলছে টু ড্যাশ ইট। আমরা বুঝতেই পারি সেটা কি হবে, সরানোর কথা বলছে, সো রিমুভ ইট। রিমুভ ইট। ইন দ্য ইভেন্ট অফ অ্যান্ড ড্যাশ, প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন। ইন দ্য ইভেন্ট অফ অ্যান্ড, এখন দেখেন এটা কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশনের কথা বলছে, তো আমরা বুঝতে পারছি ইন দ্য ইভেন্ট অফ অ্যান এমার্জেন্সি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এসে গেছি সিনোনিম আর অ্যান্টোনিমে। আচ্ছা, আপনারা একটু দেখেন, আপনারা একটু ভাবেন যে এগুলার সিনোনিম বা অ্যান্টোনিম কি হতে পারে। উল্লেখ করে দেওয়া আছে কোনটা সিনোনিম এবং কোনটা অ্যান্টোনিম দরকার। আচ্ছা দেখেন, প্রথমেই বলা হচ্ছে স্টেপল। স্টেপলের সিনোনিম জানতে চাওয়া হয়েছে। এখন স্টেপল বলতে আমি শুরুতেই বলেছিলাম যে আপনি নিত্যদিনই ব্যবহার করছেন, আপনার জরুরি হয়ে গেছে এমন কোন একটা আইটেম। তো যে কোনো কিছুর সিনোনিম বা অ্যান্টোনিম আমি আপনাদের বলবো যে অ্যাটলিস্ট 3টা করে মনে রাখবেন, কারণ ধরেন আপনি একটা সিনোনিম ভুলে গেলেন তখন অ্যাটলিস্ট আরো 2টা মনে থাকবে। আচ্ছা, তাহলে স্টেপলের সিনোনিম কি দাঁড়াবে? এসেনশিয়াল,
এসেনশিয়াল, প্রাইমারি অথবা মূল বা মেইন। প্রাইমারি অথবা আচ্ছা এবার আসা যাক কাল্টিভেটেড। কাল্টিভেটেড এর অ্যান্টোনিমের কথা বলা আছে। আমরা জানি কাল্টিভেটেড মানে চাষ করা কিছু, তাই না? তো চাষ করার অপোজিট কি হতে পারে? এখন দেখেন কাল্টিভেটেড, এটার একটা ডিরেক্ট অ্যান্টোনিম হলো আনকাল্টিভেটেড। আনকাল্টিভেটেড অথবা আমরা বলতে পারি ন্যাচারাল অথবা ওয়াইল্ড, কারণ কাল্টিভেটেড মানে তো চাষ করা, পোষা। এখন তার অপোজিট তো হবে অবশ্যই প্রাকৃতিক, এই কারণে ন্যাচারাল। আর ওয়াইল্ড কারণ কাল্টিভেটেড কোনো কিছু যেরকম শৃঙ্খল থাকে, তার ঠিক অপোজিটে ওয়াইল্ড কোনো কিছু কিন্তু খুব বিশৃঙ্খল অবস্থায় থাকে। এই কারণে এটার অ্যান্টোনিম হিসেবে ওয়াইল্ডও ব্যবহার করা যেতে পারে। এরপর আসা যাক ট্রেডিশনাল। আচ্ছা, ট্রেডিশনালের একটা ডিরেক্ট অ্যান্টোনিমের কথা যদি বলি তাহলে সেটা দাঁড়াবে, আমরা জানি, আচ্ছা আমরা একটু ভাবি যে ট্রেডিশনাল বলতে আমরা কি বলছি, তথাগত, ঐতিহ্যবাহী, এরকম কিছু। তো এটার ঠিক অপোজিট বা সিনোনিম এর কথা যদি আমি বলি, সিনোনিম কিন্তু দাঁড়ায় কনভেনশনাল অর্থাৎ তথাগত, ঠিক আছে? তো ওইটার অ্যান্টোনিমের কথা আমি যদি ভাবি তাহলে কি হয়, আনকনভেনশনাল। তো এটাও এটার অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা যাবে। দেখেছেন ওয়ার্ড কিন্তু সব কানেক্টেড। আর ওয়ার্ড খুব মজাদার ভাবে কানেক্টেড। এর জন্য আপনি চাইলে আপনার পছন্দের একটা ওয়ার্ডের সিনোনিমও যদি এইটার সিনোনিম হয়ে থাকে তাহলে এটার অ্যান্টোনিমও এটার অ্যান্টোনিম হবে। আচ্ছা, আনকনভেনশনাল অথবা মডার্ন, এটাও আমরা বলতে পারি অ্যান্টোনিম হিসেবে। মডার্ন। আচ্ছা, এবার আসা যাক পপুলারে। পপুলারের অ্যান্টোনিম কি? আমরা জানি পপুলারের একটা ডিরেক্ট অ্যান্টোনিম আছে, সেটা কি? আনপপুলার। আনপপুলার আর কি হতে পারে? পপুলারের একটা সিনোনিম কিন্তু ওয়েল লাইকড। তো ওয়েল লাইকড ডিরেক্ট অপোজিটটা কি? ডিসলাইকড। তো এটাও হতে পারে। ডিসলাইকড অথবা আননোনও কিন্তু পপুলারের অপোজিট বা অ্যান্টোনিম হতে পারে। কেন? কারণ পপুলার মানে সুপরিচিত। সুপরিচিতর অপোজিট আমরা কি জানি? যাকে কেউ চেনে না, অর্থাৎ আননোন। আচ্ছা, এবার আসে ভ্যারাইটি। ভ্যারাইটির সিনোনিম আমরা একটু এখানে লিখি। ভ্যারাইটি কিন্তু, ভ্যারাইটি বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের প্রকারভেদ। তো এটার একটা ডিরেক্ট সিনোনিম হতে পারে ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা। ডাইভার্সিটি অথবা এটাও বলা যেতে পারে যে রেঞ্জ। রেঞ্জ আমি কেন বলছি? ভ্যারাইটি বলতে তো বিভিন্ন প্রকারের জিনিসপত্র বোঝানো হচ্ছে, রেঞ্জ বলতেও তো বিভিন্ন প্রকারই বোঝানো হয়, তাই না? তো এর জন্য আমরা বলছি রেঞ্জ। আচ্ছা, এখানে আমরা সিনোনিম, অ্যান্টোনিম আর এগুলো সলভ করলাম। তো এটা সলভ করতে যে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ওয়ার্ড কিন্তু একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড। তো তুমি যদি একটা ওয়ার্ডের সিনোনিম শেখো তাহলে তুমি অটোমেটিকলি অন্য অন্য কয়েকটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে পারছো। এই কারণে আমি সবাইকে এনকারেজ করবো একটু বেশি আরো শব্দ জানার, নিজের ভোকাবুলারি আরো বড় করার। এটা তোমাকে সামনেও হেল্প করবে এবং এক্সামেও। আচ্ছা, এবার আসা যাক আনসিন পার্টে। আচ্ছা,
আনসিন পার্টে প্রথমে বলা হচ্ছে মীরা ইজ এ সিঙ্গার উইথ গ্রেট জিল ফর ফোক সংস, শি ইজ এ ডান্সার টু। আচ্ছা, মানে একটা নতুন শব্দ আমরা শিখলাম, গ্রেট জিল। জিল বলতে তার মধ্যে ফোক সং মানে হলো লোকগীতি, লোকগীতি। তো তার মধ্যে এই লোকগীতি নিয়ে প্রচন্ড পরিমাণে ট্যালেন্ট অথবা বাংলা প্রতিভা রয়েছে। সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে লোকগীতিকে এবং সে একজন ডান্সারও, অর্থাৎ মীরা একজন সিঙ্গার এবং ডান্সার। She enjoys dancing with folk songs. সে লোকগীতিতে নাচতে পছন্দ করে। She performs at national events and also represents our culture in different countries. সে জাতীয় ইভেন্টেও নাচ করে এবং আমাদের কালচারকে বিভিন্ন কান্ট্রিতে দেখিয়ে থাকে। Besides singing, she also studies computer science in a university in China. Wow, আচ্ছা, সে গান গাওয়া বাদেও একটা চায়নার একটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। মানস and Rudro are true promising folk singers of our time. কার কার কথা বলা হয়েছে? মানস and Rudro, এরা দুজন আমাদের টাইমে দুজন পপুলার ফোক সিঙ্গার। মানস পাসড দ্য এসএসসি এক্সাম ইন 2018। আচ্ছা, মানস এসএসসি পাস করেছে 2018 সালে। আর রুদ্র তখন ক্লাস 8 এর একজন স্টুডেন্ট। মানস won the Star Voice singing competition in 2012. আচ্ছা, মানস কবে জিতেছে স্টার ভয়েস? in 2012 in the folk song category. আচ্ছা, রুদ্র জিতেছে সেম অ্যাওয়ার্ড 2015 সালে। দুজনে কোন অ্যাওয়ার্ডটা জিতেছে তাহলে? স্টার ভয়েস সিঙ্গিং। আচ্ছা, he performed in Boishakhi open concert at Dhaka University campus. আচ্ছা, মানে হি বলতে কিন্তু রুদ্রর কথা বলছে, not to be confused. Rudra performed Boishakhi open concert in Dhaka University campus. Both Manush and Rudra love folk songs. আচ্ছা, সে কখন পারফর্ম করেছে? 2016-এ। Both Manush and Rudra love folk songs because it appeals to our root culture. তারা দুজনে লোকগীতি পছন্দ করে কারণ এটা আমাদের শিকড়ের যে ঐতিহ্য সেটাকে বহন করে। They believe that folk music can reach the heart of our common people easily. এটা আমাদের সাধারণ মানুষের হৃদয় খুব সহজেই ছুঁয়ে যায়। In 2018, Manush successfully released his first album titled Mon Janala. 2018 সালে মানস তার প্রথম অ্যালবাম বের করে যেটার নাম হয় মন জানালা। আচ্ছা, এখন এখানে বলা আছে read the passages again, write whether the statements are true or false, given the correct answers if the statement is false. অর্থাৎ এখানে ট্রু ফলস করতে বলা হয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি, এবং যদি স্টেটমেন্টটা ফলস হয়ে থাকে তাহলে আমাদের ট্রুথটাও লিখতে হবে। আচ্ছা, প্রথমে বলা আছে যে মীরা এনজয়েস সিঙ্গিং ফোক সংস। এখন দেখেন, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে ট্রু ফলস কিন্তু একটু ট্রিকি, কারণ আপনার মনে হতে পারে যে ও এটা তো ট্রু হবে, হ্যাঁ মীরা তো একজন সিঙ্গার, তো সেই অনুযায়ী তো ফোক সং গাইতে পছন্দই করে, এটা তো ট্রুথ হবে। কিন্তু দেখেন এই প্যাসেজে কিন্তু কোথাও বলা নেই সে ফোক সং গাইতে পছন্দ করে, এখানে বলা আছে সে ফোক সং এ নাচতে পছন্দ করে, কিন্তু কোথাও কিন্তু উল্লেখ নেই সে ফোক সং গাইতে পছন্দ করে। এই কারণে এটা কিন্তু ফলস হবে, ফলস। তাহলে ফলস হলে আমাদের ট্রুথটা লিখতে হবে। ট্রুথ কি দাঁড়াবে? মেরা এনজয় সিঙ্গিং ইন ফোক সংস, ডান্সিং ইন ফোক সংস, এটা হবে ট্রুথ।
ওকে, এরপর বলা আছে মীরা পারফর্মস অ্যাট বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস। এখন দেখেন এটা আপনার মনে হতে পারে ও এই ইন্টারন্যাশনাল লেভেল তো ডিরেক্টলি কোথাও বলা নেই, কিন্তু এখানে কিন্তু বলা আছে যে she performs at national events and also represents our culture in different countries, যেটা দিয়ে কি বোঝায় সে ইন্টারন্যাশনালিও পারফর্ম করে। অর্থাৎ এটা কিন্তু ট্রুথ, এ কারণে ট্রুথ ফলস একটু ট্রিকি লাগে, কিন্তু আপনি যদি ঠিক মতো প্যাসেজটা পড়ে থাকেন এবং সুন্দর মতো কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করতে পারেন তাহলে খুব ইজিলি ট্রু ফলস পারা যায়। আচ্ছা, এরপর বলা আছে মানস অ্যান্ড রুদ্র won 2 different awards। এখন দেখেন এটা কিন্তু ফলস হবে, কারণ তারা সেম অ্যাওয়ার্ডই জিতেছিল ডিফারেন্ট টাইমে। একজন জিতেছে হলো সেম অ্যাওয়ার্ডই জিতেছে, স্টার ভয়েস সিঙ্গিং কম্পিটিশন দুজনেই জিতেছে, একজন 2012-তে একজন 2015-তে। অর্থাৎ এখানে ট্রুথটা তাহলে কি হবে won 2 সেম অ্যাওয়ার্ড। আচ্ছা, এবার বলা আছে the first album of Manoj was released in the same year when he passed his SSC examination। এখন তার ফার্স্ট অ্যালবাম ছিল মন চালানা, যেটা 2018-তে বের হয়, এবং উনি ওই সময় SSC examination in 2018, তার মানে এটা ট্রু। আচ্ছা, এবার বলা আছে the common people of our country love folk songs। এটা তো সত্য, আমরা জানি, কারণ লাস্টে বলাই আছে যে folk music can reach the heart of our common people easily। অর্থাৎ the common people of our country love folk music, এটা ট্রু। ট্রু ফলস ক্লিয়ার? ট্রু ফলসে ভালো করতে হলে আপনাদের ঠিক দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, বলে দিচ্ছি আবারও। প্যাসেজ ভালো মতো পড়বেন, আর সেকেন্ডলি যে জিনিসটা করবেন সেটা হলো কোয়েশ্চেন ভালো মতো অ্যানালাইজ করবেন। এই দুটো জিনিস করলে ট্রু ফলসে ইজিলি ভালো করতে পারবেন। আচ্ছা, মুভিং অন, এবার আসা যাক রাইট আ সামারি অন দ্য টেক্সট। আচ্ছা, এখন দেখেন আমরা যে এত বড় একটা প্যাসেজ পড়ে আসলাম, আপনার এটাকে নিয়ে একটা সামারি লিখতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে আপু সামারি কত লাইন লিখবো, বেশি লিখলেও সমস্যা এবং কম লিখলেও টিচাররা মার্ক দিতে চায় না। সামারি আর বাংলায় আমরা সারাংশ বা সারমর্ম যেরকম পড়ে থাকি, সামারিও অনেকটা সেম, ঠিক আছে? আপনি যেই গল্পটা পড়ে এসেছেন সেটার একটা সারমর্ম লিখবেন আপনি। অর্থাৎ এটা কখনোই 4 বা 5 লাইনের বেশি হতে পারবে না, 4 বা 5 লাইন হবে। আচ্ছা, 4 বা 5 লাইন লিখলেন। এখন আপনাদের স্টার্টিং সেন্টেন্সটা হতে হবে একেবারে আই ক্যাচিং, এবং স্টার্টিং সেন্টেন্সটায় ফুল এই 4-5 লাইনে আপনি কি লিখছেন এটা বোঝা যেতে হবে। অর্থাৎ আমরা প্যারাগ্রাফে একটা জিনিস বলি যে একটা স্টার্টিং সেন্টেন্স হলো আপনার মেইন, এখানেও সেম। স্টার্টিং সেন্টেন্সটা আপনার ফুল সামারির একটা ওভারভিউ বলে দেবে। অর্থাৎ স্টার্টিং লাইন ইজ ইম্পর্টেন্ট। আরো ভালো হয় যদি আপনি এভাবে শুরু করেন যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে ফুল সামারির একটা যে ওভারভিউ বা যেটা নিয়ে কথা বলা হচ্ছে, ধরুন এই সামারিতে মীরা, মানস, রুদ্র এই 3 জন মানুষকে নিয়ে কথা বলা হয়েছে এবং তাদের ফোক সিঙ্গিং বা ফোক সংসের সাথে যে রিলেশনশিপ ওটা নিয়ে কথা বলা হয়েছে। তো আপনি এই জিনিসটাকে সুন্দর মতো স্টার্টিং লাইনে ব্যাখ্যা করবেন। এরপরে যে 3 বা 4 লাইন থাকে আপনি ওই 3 বা 4 লাইনে বাকি প্যাসেজে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আপনার সামারি কখনোই ফুল পেজের অর্ধেকের বেশি যাওয়া উচিত না। মানে হাইয়েস্ট গেলে ধরেন এটা আপনার পেজ, এই পেজের
1.5 বা 2 ভাগ যাবে, অর্থাৎ 2/3 একটা পেজ লাগবে আপনার সামারি লিখতে। এর থেকে বেশি লাগলে ওটা আপনার সামারি নেই, ওটা প্যারাগ্রাফ হয়ে গেছে, টিচার আপনার খাতা দেখতে চাইবে না। তো এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ, এটা ঠিক রাখতে হবে। আর সামারি, এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা একটা প্রপার সামারি লিখে আমাদের যে স্কুল ম্যাথামেটিক্সের পেজটা আছে ওখানে জমা দিতে পারবেন। আমাদের যে গ্রুপটা আছে ক্লাস 8-এর জন্য, ওটাতেও জমা দিতে পারবেন খুব ইজিলি। আমি দেখবো কার সামারি বেস্ট হয়, তাকে নেক্সট ক্লাসে একটা শাউট আউট দেওয়া হবে। আচ্ছা, এবার আসা যাক 7 নম্বরে। এখন আমরা দেখব ম্যাচিং সেন্টেন্সেস। আচ্ছা দেখেন, এখানে 2টা কলাম দেওয়া আছে, রাইট? 2টা কলামে ফার্স্ট কলামে বলা আছে ওয়ান ডে আ ফিশারম্যান ডট 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 ডট। আমরা বুঝতে পারছি এখানে একটা স্টোরি, এখানে স্টোরিটার বাকি অংশ ডিসকাস করা হয়েছে, তাই না? এখন দেখেন ম্যাচিং এর যে বিষয়টা, আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার প্রথমে দেখাতে হবে, ধরেন এর সাথে কোনটা যায়, এ প্লাস ডট, এভাবে লিখে এরপর বাকি লাইনটুকু লিখতে হবে, ঠিক আছে? মানে যে ফুল লাইনটা আপনি তৈরি করেছেন এর সাথে অন্য কিছু একটা যোগ করে, সেম ভাবে বাকিগুলো অ্যাড হবে। হোপফুলি এই ম্যাচিংটা খুবই সহজ, আমি আপনাদের জন্যই সহজ রেখেছি। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিখতে হবে? যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে ম্যাচিংটা আছে এটা করে সেম ভাবে হোমওয়ার্কের সাথে সামারির সাথে জমা দেবেন। ওকে, এই সামারি, এই ম্যাচিংটা খুবই সহজ, এটা আমি করে দেখাবো না, আর পরবর্তী যে টপিক সেটাতে যাব। আচ্ছা, এবার এসেছে পোয়েম। ওকে, লেটস রিড ইট। ওকে, প্রথমে বলা আছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ বাই রেচেল ফিল্ড। খুব সুন্দর একটা কবিতা। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ ইট ওয়াজ টাইম টু গো। আচ্ছা, গিজ আর গুজের মধ্যে পার্থক্য কি বলেন তো? গিজ আপনাদের সাধারণত বলা হয় হাঁসের মধ্যে পার্থক্য করতে গিজ এবং গুজ ব্যবহার করা হয় ছেলে হাঁস এবং মেয়ে হাঁসের মধ্যে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ ইট ওয়াজ টাইম টু গো, যাওয়ার সময় হয়ে গেছে। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন সামথিং উইসপার্ড স্নো। যদিও মাঠগুলো এখনো সোনালি, কিন্তু কে যেন বলল স্নো, অর্থাৎ বরফ। লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টিরিং, berries lustre glossed. Leaves were green and stirring, berries lusting glossed, but beneath the warm feathers something cautioned frost. আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে যে একটা ওয়াইল্ড গিস, তাকে তার হঠাৎ করে মনে হয়েছে যাওয়ার সময় হয়ে গেছে, যদিও সে দেখছে মাঠগুলো এখনো খুব সোনালি, কিন্তু তার তবুও মনে হলো কে যেন উইসপার করে বলছে বরফ। তো তখন সে দেখলো যে এখনো পাতা সবুজ এবং মরমর করছে, এটাকে বলা হয়েছে স্টারিং। বেরিজ লাস্ট্রে গ্লসড, বেরিজ বলতে ফল বোঝানো হচ্ছে, ফলগুলো এখনো চকচক করছে, রোদ পড়লে ফল যেরকম চকচক করে ওটার কথা বলা হয়েছে যে লাস্ট্রে গ্লসড। বাট বিনিথ দ্য ওয়ার্ম ফেদার্স, এই গরম হাঁসের গায়ে তো আমরা জানি যে উপরে পশম বা পাখনা থাকে, ওই ওয়ার্ম ফেদার বলতে ওই পাখনার কথা বলা হয়েছে। তো ওই গরম পাখনার নিচে হঠাৎ করে তার মনে হলো কি যেন বলছে ফ্রস্ট। ফ্রস্ট মানে বোঝানো হয় যে বরফ পড়লে একেবারে ঠান্ডা হয়ে যাওয়া, বরফ ধরে যাওয়া। অল দ্য স্যাগিং অর্কিডস, আচ্ছা অর্চার্ডস বলতে এখানে ফুলের কথা বলা হয়েছে। ফুলগুলো কিন্তু শীত আসলে দেখবেন নেতিয়ে পড়ে, তো এখানে ওই নেতানো ফুলের কথাই বলা হয়েছে। অর্চার্ডস বলতে তো আমরা জানি একটা ফুল। আচ্ছা, স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, অ্যাম্বার এক ধরনের স্পাইস। বাট ইচ ওয়াইল্ড বি স্টিফেন্ড, কিন্তু প্রতিটি পশুই থেমে গেছে। অ্যাট রিমেম্বার্ড আইস, বরফের কথা মনে করে। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু সেই ওয়াইল্ড গিসটাকে বলল ইট ওয়াজ টাইম টু ফ্লাই, ওড়ার সময় হয়ে গেছে। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, গ্রীষ্মকালের সূর্য তাদের পাখার উপর পড়ছে।
উইন্টার ইন দেয়ার ক্রাই, শীতকাল তাদের কান্নার ভেতরে। আচ্ছা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সাংকেতিক জিনিসের কথা বলা হয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা, আমাদের দেশে প্রতি বছর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। তারা কেন আসে? তারা খুব দূর দেশ থেকে, শীত প্রবল যে দেশগুলো ওগুলো থেকে উড়ে উড়ে আমাদের দেশে আসে, কারণ আমাদের দেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে ঠিক ঠান্ডাও না বা গরমও না, খুব সুন্দর একটা আবহাওয়া। এর জন্য তারা আমাদের দেশে 3 মাসের জন্য আসে। এখন তারা কেন আসে? কারণ শীতপ্রবণ দেশে শীতের মধ্যে এই পাখিগুলো বেঁচে থাকতে পারে না। তো এই যে কবিতাটা, ওটা এরকমই পাখির একটা গল্প। সে যে বুঝতে পারছে যে সে যেখানে আছে সেখানে শীত আসতে চলেছে এবং সে এখানে বেশি দিন থাকতে পারবে না। এই কারণে তার যে উড়ে অন্য কোথাও যেতে হবে এই ব্যাপারটা সে বুঝতে পারছে এবং নিজেকে বলছে। এটা নিয়েই আমাদের এই সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস এই কবিতাটা। আচ্ছা, এখন আসা যাক। দেখেন এখানে 7টা কোশ্চেন আছে, তাই না? 7টার মধ্যে কিন্তু আপনার 4টা অ্যান্সার করতে হবে। এখন আপনি দেখবেন আপনি কোন 4টা বেস্ট পারেন। এই 7টার ভিতরে যে 4টা আপনি বেস্ট, একদম অন পয়েন্ট অ্যান্সার করতে পারবেন, ওই 4টাই শুধুমাত্র অ্যান্সার করবেন, বাকি অন্যগুলো অ্যান্সার করার দরকার নেই। যেমন ধরেন এই যে দেখেন এখানেও কিন্তু 2 মার্কস এভরি কোয়েশ্চেনে, সো আপনার একটু হলেও ক্রিয়েটিভ রাইটিং দরকার। তো আচ্ছা আমি বলি, যেমন ধরেন কিছু কিছু কোয়েশ্চেন একেবারে শিওর অ্যান্সার থাকে। যেমন হোয়াট লুকড লাস্ট্রে গ্লসড ইন দ্য পোয়েম, কি দেখাচ্ছিল লাস্ট্রে গ্লসড, এটা তো শিওর অ্যান্সার আছেই, তাই না? বেরিজ লাস্ট্রে গ্লসড, বেরিজকে লাস্ট্রে গ্লস লাগছিল, আমরা বুঝতে পারছি এটার একটা শিওর অ্যান্সার আছে। ওকে, এরপর বলা হচ্ছে ধরেন where was the warmth hidden in the geese, আচ্ছা কোথায় warmth hidden ছিল গিজের? আমরা যদি একটু মনে করি, but beneath the warm feathers, কোশ্চেন কি? হ্যাঁ, warmth hidden in the geese। আচ্ছা, beneath the warm feathers, তো আমরা বুঝতে পারছি কোথায় হিডেন আছে warmth, warm feathers এর নিচে, তার মানে এটার উত্তর হবে feathers। এখন দেখেন আমি কিন্তু এক কথায় লিখছি, উত্তরগুলো আসলে এরকম হবে না। উত্তরগুলো হবে আপনার 1.5 থেকে 2 লাইনের মধ্যে সুন্দর করে আপনার নিজের কথায় সাজানো এরকম কিছু উত্তর। এখন আমি এই দুটো শব্দ তাহলে কেন লিখলাম? কারণ এই দুটো শব্দ আপনার অ্যান্সারের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা মাস্ট। না করলে আপনি মার্কটুকু পাবেন না। অর্থাৎ হ্যাঁ, অবশ্যই আপনার মার্ক ফুললি পাওয়ার জন্য 1.5 থেকে 2 লাইন করতে হবে, কিন্তু এই 1.5 থেকে 2 লাইনের মধ্যে যদি রিয়েল অ্যান্সারই না থাকে তাহলে কিন্তু মার্ক আপনি পাবেন না। আচ্ছা, এখানে আমি দুটোর অ্যান্সার বলে দিয়েছি অলরেডি, বাকি যে 5টা রয়েছে আপনারা নিজেরা করবেন। আর আবারও বলছি, 7টার ভিতরে যে কোনো 4টা যেহেতু দিতে হবে, তো একেবারে বেস্ট এবং শিওর আপনি যে কোয়েশ্চেনগুলো পারবেন শুধুমাত্র সেগুলোই অ্যান্সার করবেন, অন্যগুলো নয়। ওকে, এবার যাওয়া যাক গ্রামার পার্টে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। আচ্ছা, আপনাদের যদি মনে থেকে থাকে এটাই কিন্তু হলো যেখানে আপনার পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর ব্যবহার করতে হবে। তো আমরা এখন এটা সলভ করব আর দেখাবো যে কিভাবে আসলে আপনি এফেক্টিভলি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, শুরু করা যাক। সেম ভাবে যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য আপনার আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু পড়তে হবে, আপনার একটা আইডিয়া থাকা লাগবে মাথায়। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে রাইটিং লেটার্স ইজ আ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, চিঠি লেখা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটির একটা পার্ট। ইট ইজ ড্যাশ ফর্ম অফ কমিউনিকেশন which plays a vital role in our practical life. It is dash form of communication. এটা form of communication, একটা form of communication হতে পারে, তাহলে এটা কি হবে?
ইট ইজ একটা হতে পারে অথবা দা হতে পারে, কারণ আমরা বুঝতে পারছি এখানে যে আর্টিকেল বসবে। ওকে, ইট ইজ ড্যাশ ফর্ম অফ কমিউনিকেশন। এখন দেখেন এটা কিভাবে ডিটারমাইন করবেন আপনি যে এখানে এ বসবে, অ্যান বসবে না দা বসবে, কারণ ইট ইজ ড্যাশ ফর্ম অফ কমিউনিকেশন উইচ প্লেস a vital role in our practical life। এখানে লাইনটা শেষ হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু এ বসতো, কিন্তু যেহেতু এখানে পরবর্তীতে ব্যাখ্যা করা হয়েছে যে এটা কিভাবে আমাদের লাইফের ফর্ম অফ কমিউনিকেশন নির্দিষ্ট করা হয়েছে, যেহেতু এই কারণে এখানে দা বসবে। কোনো কিছু নির্দিষ্ট করা হলে ওখানে আর্টিকেল হিসেবে দা বসে। আচ্ছা, এরপর আসে হলো ড্যাশ দিস টাইম revolution has taken place in the field। আচ্ছা, dash this time আমরা এখানে বুঝতে পারছি এখানে একটা প্রিপোজিশন বসবে। আচ্ছা, প্রিপোজিশন বসবে অবশ্যই, কিন্তু এখন একটা জিনিস দেখেন, আচ্ছা এটা একটা কমা হবে, আচ্ছা আমরা বুঝতে পারছি এখানে প্রিপোজিশন বসবে, তাই না, বি নাম্বারে ড্যাশ দিস টাইম, এই সময়ের মধ্যে। এখন এই সময়ের মধ্যে বোঝাতে কোন প্রিপোজিশন বসে বলেন তো? আমরা জানি কোন সময়ের মধ্যে বোঝাতে বা কোন সময় পর্যন্ত বোঝাতে কি ব্যবহার করা হয়? বাই। এখানে হবে বাই দিস টাইম ড্যাশ রেভলিউশন হ্যাজ টেকেন প্লেস। আচ্ছা, এখন ড্যাশ রেভলিউশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ফিল্ড অফ ড্যাশ দিস লাইক টেলিফোন। এখানে আমরা বুঝতে পারছি যে কোনো রেভলিউশনের কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ একটা আর্টিকেল বসবে, এ দা অথবা অ্যান বসবে। এখন অ্যান তো হবে না, বুঝতেই পারছি যেহেতু আর আছে শুরুতে কনসোনেন্ট। এখন দা নাকি এ বসবে এটা কিভাবে ডিটারমাইন্ড হবে? দেখেন এখানে রেভলিউশনটাকে কিন্তু স্পেসিফাই করা হয় নাই, অর্থাৎ নির্দিষ্ট করা হয় নাই, সুতরাং যেহেতু অনির্দিষ্ট এই কারণে এ বসবে। A revolution has taken place in the field of dash this like telephone in the field of। আচ্ছা, একটা বিপ্লব তৈরি হয়েছে কোন ফিল্ডে? এখন আমরা জানি এখানে আমরা শুরুতে কি নিয়ে কথা বলছিলাম, দেখেন তো, কমিউনিকেশন, তাই না? অর্থাৎ কোন ফিল্ডে একটা বিপ্লব হচ্ছে, তার মানে কমিউনিকেশন ফিল্ডে, অর্থাৎ এখানে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হচ্ছে, কিন্তু অর্থাৎ ডি হবে কি? কমিউনিকেশন। in the field of communication this like telephone, wireless cellular phone, fax। আচ্ছা, মানে কি কি আবিষ্কৃত হয়েছে এই বিপ্লবের কারণে এটার কথা বলা হচ্ছে, যে টেলিফোন, ওয়্যারলেস সেলুলার ফোন মানে রিসেন্ট যে ফোনগুলো আমরা ব্যবহার করি, ফ্যাক্স, and most recently dash which are আচ্ছা most recently dash। এখন এখানে আমরা বুঝতে পারছি একটা নাউন বা প্রোনাউন বসবে, অর্থাৎ এটা একটা পার্টস অফ স্পিচ। এখন রিসেন্টলি, সব থেকে রিসেন্টলি কি আবিষ্কৃত হয়েছে আমরা যদি একটু দেখি সিরিয়ালগুলো, টেলিফোন, ওয়্যারলেস, সেলফোন, ফ্যাক্স, এরপরে কিন্তু এসেছে কি, আমার যদি ঠিক মতো মনে থাকে তাহলে ইমেল। অর্থাৎ আপনার পার্টস অফ স্পিচ কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। which are much faster means dash communication, which are much faster means dash communication। এখন দেখেন এটা একটু ট্রিকি কেন, কারণ আপনার এখানে মনে হতে পারে ও এখানে তো পার্টস অফ স্পিচ বসবে, কিন্তু এখানে মিনস এর পরে আরেকটা প্রিপোজিশন বসে কিন্তু একটা ফ্রেজ বা ক্লজ গঠন করতে পারে, সেটা কি? আর আচ্ছা, which are much faster means of communication, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে বোঝাতে কিন্তু মিনস অফ ব্যবহার করা হয়। এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনার কোথায় আপনি ঠিক কোন প্রিপোজিশন ব্যবহার করতে হবে না পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে, এই জিনিসটা জানা খুব বেশি প্রয়োজন। আচ্ছা, এবার এসেছে লেটার রাইটিং ইজ ড্যাশ কাইন্ড অফ গুড আর্ট। এখন দেখেন লেটার রাইটিং ইজ ড্যাশ কাইন্ড অফ, কাইন্ডের আগে আমরা জানি অবশ্যই কোনো না কোনো একটা আর্টিকেল যাবে, তো এখানে এ বসবে অথবা ডা বসবে। আচ্ছা, which is dash kind of good art
which is dash important. আচ্ছা, এখন মনে হতে পারে ও পরে তো which ব্যবহৃত হয়েছে, তাহলে হয়তো স্পেসিফাই করা হয়েছে, কিন্তু এটা কেন গুড আর্ট এটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ কেন এটা গুড আর্ট এটা কিন্তু নির্দিষ্ট করা হয়নি, অর্থাৎ স্পেসিফিকেশন এখানে নেই, এখানে কিন্তু এর জন্যই এ বসবে। A kind of good art which is important. Dash means of dash good relations. আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি which is এর পরে অবশ্যই একটা আর্টিকেল আসবে। এখন দেখেন এখানে কি এ আসবে না অ্যান আসবে, বুঝতেই পারছি অ্যান আসবে, যেহেতু বুঝতেই পারছি অ্যান আসবে, কারণ অ্যান ইম্পর্টেন্ট মিনস ড্যাশ মেনটেনিং গুড রিলেশনস। অ্যান ইম্পর্টেন্ট মিনস, এখন এখানে কিন্তু আবার একটা প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনটা কি হতে পারে? এখানে যদি আমি বলি which is an important means of maintaining good relations, এটা কিন্তু হবে না, কারণ আমরা এখানে মিনস অফ ব্যবহার করেছিলাম কমিউনিকেশনের ক্ষেত্রে বোঝাতে, কিন্তু এখানে গুড রিলেশনস বজায় রাখতে বোঝাচ্ছি। মানে বজায় রাখা আর ক্ষেত্রে কি একই? অবশ্যই না। তো এখানে মিনস ফর হবে, for maintaining good relations dash people. Good relations dash people মানুষের সাথে বোঝাচ্ছে, সাথে হলে কোন প্রিপোজিশন বসে? with. আচ্ছা, আমরা এটা আবার একটু রিভিউ করি। এখানে বলা হচ্ছে writing letters is a part of our social activities. It is the form of communication. আর্টিকেল বসেছে কারণ এখানে স্পেসিফাই করা হয়েছে পরে which plays a vital role in our practical life. ওকে, এরপর এসেছে by this time. by বলতে অবশ্যই এখানে প্রিপোজিশন বসেছে। a revolution has taken place in the field of communication, telephone, wireless, cellular phone, fax and most recently mail এর মধ্যে। আচ্ছা, which are much faster in the means of communication বজায় রাখার ক্ষেত্রে এগুলো আরো দ্রুত। letter writing is a kind of good art. letter writing এক ধরনের সুন্দর আর্ট, কারণ এটা একটা which is an important means for maintaining, এটা জরুরি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। আচ্ছা, হোপফুলি এটা ক্লিয়ার। আমরা এখন নেক্সট স্লাইডে মুভ অন করব। আচ্ছা, এবার আসা যাক সাবস্টিটিউশন টেবিলে। সাবস্টিটিউশন টেবিলে অনেকটাই আপনারা জানেন হোয়াট ইজ দ্য ড্রিল, আপনার একটার সাথে আর একটা মিলাইতে হবে। এখন দেখা যাক এই সাবস্টিটিউশন টেবিলে কি বলা হচ্ছে। আ টাইনি ওয়ার্কার বি, একটা ছোট্ট ওয়ার্কার মৌমাছি, সে কি করতে পারে? এখন আপনার কথা হলো, ধরেন আপনি সাবস্টিটিউশন টেবিলটা একেবারেই জানেন না, কিভাবে সলভ করবেন। একইভাবে যেভাবে আপনি এমসিকিউ সলভ করেন সেম ভাবে এটাও সলভ করবেন। সবগুলো অপশন পড়বেন, এই সাইডেও পড়বেন, এই সাইডেও পড়বেন, ঠিক আছে? এরপর মেলানোর চেষ্টা করবেন। এটা যদি আমি বৃত্তি শিক্ষার্থীদেরকে একটু অ্যাডভাইস করব না এই কাজটা করার জন্য, কারণ আমি হোপ করব আপনারা অলরেডি এগুলো পারেন, কিন্তু যারা আছেন এইটার ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলবো এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কিন্তু বৃত্তি শিক্ষার্থীরা আপনারা সবগুলো সাবস্টিটিউশন টেবিল মডেল কোশ্চেন চেষ্টা করবেন প্র্যাকটিস করে যাওয়ার, ইনশাআল্লাহ তার মধ্যে থেকেই কমন পড়বে। আচ্ছা, tiny worker bee produces delicious honey to collect nectar and pollen, carried it back to hive with bright yellow pollen, bus to meadow, নাকি process sweet liquid, কোনটা হবে? আচ্ছা, এখন দেখেন a tiny worker bee স্টার্টিং লাইন কিন্তু এটা, তাহলে কি হইতে পারে? a tiny worker bee buzzed through the meadow। আচ্ছা, এটা আমি কিভাবে বুঝলাম? কারণ স্টার্টিং লাইনে আপনার কখনোই এরকম থাকে না ইউজুয়ালি যে কাজের কথা বলছে, আনলেস না ওটা একটা অটোবায়োগ্রাফিক্যাল অথবা বায়োলজিক্যাল কিছু। হ্যাঁ,
এখানে আমরা বুঝতে পারছি একটা ওয়ার্কার বি এর গল্প বলা হচ্ছে। তো অবশ্যই সে যে একটা হিলের মধ্যে দিয়ে যাচ্ছিল ভন ভন করতে করতে, এই জিনিসটা প্রথম লাইনে বলা হচ্ছে সে কিভাবে যাচ্ছিল। এবার বলা আছে ইট ফ্লিউ ফ্রম ফ্লাওয়ার, ইট ফ্লিউ ফ্রম ফ্লাওয়ার কি করতে, সে ফুলে কেন গিয়েছিল, অবশ্যই টু কালেক্ট নেক্টার অ্যান্ড পলেন। সো এটা হবে টু কালেক্ট নেক্টার অ্যান্ড পলেন। ইটস লেগস ওয়ার কাভার্ড উইথ, কি দিয়ে কাভার ছিল তার লেগগুলো, সে যেহেতু একটু আগেই ফুলের মধ্যে পলেন কালেক্ট করতে গিয়েছিল তাহলে অবশ্যই তার লেগগুলো কাভার্ড উইথ ব্রাইট ইয়েলো পলেন। আচ্ছা, এরপর বলেছে দ্য কালেক্টেড নেক্টার, দ্য কালেক্টেড নেক্টার সে কোথায় নিয়ে গেছে পরে, তার বাসায় অর্থাৎ হাইভে নিয়ে গেছে। দ্য কালেক্টেড নেক্টার ক্যারিড ইট ব্যাক টু দ্য হাইভ, collected nectar carried it back to the hive. Inside the hive, the bees processed the sweet liquid. অর্থাৎ এই হাইভের ভিতরে তারা এই সুইট লিকুইডটা প্রসেস করছিল। দেখেন এখন আমি যখন সবগুলো লাইন একসাথে করে ফেলেছি, অর্থাৎ ম্যাচিং করা আমার শেষ, এখন আমি যখন ফুল প্যারাগ্রাফটা দাঁড় করাবো ইট উইল মেক সেন্স। তো আপনার সাবস্টিটিউশন টেবিল বলেন, ম্যাচিং বলেন, এগুলোর মেইন উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনার ফুল প্যারাগ্রাফটা মেক সেন্স করতে হবে। আচ্ছা গেল, এবার আসা যাক রাইট ফর্ম অফ ভার্বে। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুটেবল ভার্বস ইন দ্য বক্স। আচ্ছা প্রথমে আমরা একটু বক্সে কি কি ভার্ব আছে এটা দেখে নেই। টেক, বি, সারপ্রাইজ, উইশ, নো, সি, গো, বিকাম। ওকে, এখন আমরা একটু পড়ি। পল ড্যাশ ওয়েন হি মেট সু অ্যাট দ্য পার্টি। আচ্ছা, অর্থাৎ শুরুটা এমনি হয়েছে পল সুকে দেখেছে, এরপর তার কোন একটা ইমোশন কাজ করেছে। এখন আমরা এগুলোর মধ্যে একটা ইমোশন খুঁজি। ইমোশনে শুধুমাত্র আমি সারপ্রাইজে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে সারপ্রাইজ বসবে। কিন্তু পল সারপ্রাইজ ওয়েন হি মেট সু অ্যাট দ্য পার্টি, এটা তো লাইন হয় না, তাই না? অর্থাৎ আপনার সারপ্রাইজটা মডিফাইড ভাবে বসবে। এখন দেখেন পরবর্তী পার্ট যেহেতু আমি দেখতে পাচ্ছি যে পাস্টে রয়েছে, তাহলে ফার্স্ট পার্টও এটা কিন্তু হলো পাস্ট, যেহেতু V3 তে রয়েছে তাহলে এটা অবশ্যই V2 তে যাবে। অর্থাৎ পল ওয়াজ সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড when he met Sue at the party। যে সারপ্রাইজ হয়ে গিয়েছিল যখন সে সুর সাথে দেখা করেছিল। He thought that she dash away from their locality। আচ্ছা, had she dash away মানে সে চলে গিয়েছিল এটা বোঝাতে। আচ্ছা, এখন চলে যাওয়া বোঝাতে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র গোটাই কিন্তু যায়, তো she go away এটা তো হয় না। এই কারণে আমি বুঝতে পারছি যেহেতু আগের সেন্টেন্স গুলো পাস্টে ছিল এবং সে ভেবেছে এটা বোঝাচ্ছে, এই কারণে এই জিনিসটাও পাস্টে হবে আমার ভার্বটা। তাহলে কি হবে? she had gone away। he thought she had gone away from the locality। সে ভেবেছিল সে চলে গেছে। The last time he saw her while she dashed her driving test। যখন সে তার ড্রাইভিং টেস্ট নিচ্ছিল বা পার্টিসিপেট করছিল, এখানে নিচ্ছিল বোঝাতে কি যায়? টেক। অর্থাৎ while she dashed her driving test। এখন দেখেন while যেহেতু আছে তার মানে আমরা বুঝতে পারছি কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস হলে অবশ্যই ভার্বটা কন্টিনিউয়াসে যাবে। she was taking, was taking হবে, বললাম কিন্তু লিখলাম না। আচ্ছা, এখানে হবে she was taking her driving test। was taking her driving test। Paul came to dash that she, আচ্ছা Paul came to dash সে জানতে পারলো, এরকম কিছু বসবে। তো এখানে নোই আছে শুধুমাত্র জানার মধ্যে। এখন দেখেন এখানে কিন্তু নো বসিয়ে দিলে ওয়ার্ডটা হয়ে যাচ্ছে লাইনটা, এই কারণে নো হবে। Paul came to know that she dash sick for the 2 months। এখন she dash, এখন এখানে আমি দেখতে পাচ্ছি বি ভার্ব রয়েছে, সে সিক ছিল, অর্থাৎ had been হবে she had been sick
had been sick for the last 2 months. She dash very thin. আচ্ছা, সে খুব শুকিয়ে গিয়েছিল। এখন সে যে খুব শুকিয়ে গিয়েছে বা হয়ে গেছে এটা বোঝাতে আমরা বিকাম ব্যবহার করব। এখন যেহেতু সে হয়ে গেছে এটা বোঝাচ্ছে, কারণ এটা পাস্টে বসবে, অর্থাৎ she became very thin. আচ্ছা, anyway dash her back again. anyway, আচ্ছা আমরা এখন দেখি কোনটা কোনটা বাকি আছে। সি বাকি আছে, এখন তার সাথে পরবর্তীতে দেখা হয়ে যেহেতু বোঝাচ্ছে এজন্য এটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ anyway seeing her back again. seeing her back again. Paul was happy and dash her good health. Paul was happy, wish বাকি আছে, সে তাকে উইশ করেছে যেহেতু এটা পাস্টে হবে, wished her good health. আচ্ছা আমরা এটা আবার একটু পড়ি। Paul was surprised কারণ এখানে পরবর্তীতে পাস্ট টেন্সের ব্যবহার রয়েছে when এর পরে, এই কারণে আগেও পাস্ট বসেছে। Paul was surprised when he met Sue at the party. He thought she had gone away from their locality. সে ভেবেছিল যেহেতু বলেছে এই কারণে এখানে V3 ব্যবহার করা হয়েছে। Last time he saw her while she was taking her driving test. সে শেষ তাকে দেখেছিল যখন সে ড্রাইভিং টেস্ট নিচ্ছিল। আচ্ছা, এরপর পল কেম টু নো দ্যাট শি হ্যাড বিন সিক ফর লাস্ট 2 months. এরপর পল জানতে পারলো সে শেষ 2 মাস, এখানে যেহেতু লাস্ট 2 months বলা হয়েছে এই কারণে আমি এখানে V3 ব্যবহার করেছি। এরপর শি বিকেম ভেরি থিন। এনিওয়ে সিইং হার ব্যাক অ্যাগেন, পল ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড উইশড হার গুড লাক। আচ্ছা, সিইং হার এখানে ভি কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে কারণ এখানে ব্যাক অ্যাগেন বলা হয়েছে। ওকে, আর লাস্টে ওয়াজ হ্যাপি অ্যান্ড উইশ হার গুড হেলথ, কারণ শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে কনভারসেশনটা চলছে, এই কারণে লাস্টে উইশড পাস্ট টেন্সে হবে। হোপফুলি রাইট ফর্ম অফ ভার্বের এই পার্টটুকু ক্লিয়ার। যদি তবুও রাইট ফর্ম অফ ভার্বের ধারণা আরো ক্লিয়ার করতে হয় তাহলে অবশ্যই আমাদের যে প্লেলিস্টটা আছে ওটা চেক আউট করতে পারো, এবং আমি যেটা অ্যাডভাইস করব যে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিসের মধ্যে থাকো। প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ধারালো হবে এবং তুমি খুব সহজেই সলভ করতে পারবে। আচ্ছা, এরপর এসেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। আচ্ছা, এখন দেখো এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজে একটা সেন্টেন্সে বলা আছে চেঞ্জ করতে, তো আমরা একটু দেখি। প্রথমে বলা আছে সিলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। সিলেট বাংলাদেশের সবথেকে সুন্দর ডিস্ট্রিক্টের মধ্যে একটা। In the 14th century, Saint Hazrat Shah Jalal conquered Silet. 1400 শতাব্দীতে সেন্ট হযরত শাহজালাল সিলেট কনকার করেছিল। মেক ইট এ প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, প্যাসিভ সেন্টেন্সে আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়। আচ্ছা, এখন এখানে অবজেক্ট কি? কনকার্ড সিলেট, এটা হলো আমার অবজেক্ট। সাবজেক্ট হলো সেন্ট হযরত শাহজালাল, এটা হলো আমার সাবজেক্ট। আচ্ছা, এখন এটাকে আমি অবজেক্ট তৈরি করব। এখন দেখো তাহলে এটা আমি যদি প্যাসিভ থেকে প্যাসিভ তৈরি করি তাহলে কি দাঁড়াবে? সিলেট আমার অবজেক্ট, এটাকে আমি সাবজেক্টে নিলাম, সাবজেক্ট সিলেট। এরপরে সাবজেক্ট ছিল আমার ওখানে, সাবজেক্ট ছিল সেন্ট হযরত শাহজালাল, এটাকে আমি অবজেক্টে নিলাম। সিলেট ওয়াজ কনকার্ড হবে, আর আমরা জানি প্যাসিভে V2 হয়ে যায়। conquered by Saint Shahjalal. अच्छा, Saint Shahjalal। এখন দেখো এখানে শুরুতে একটা পার্ট ছিল ইন দ্য 14th century, এটাও যেহেতু সাবজেক্টের মধ্যে পড়ছে তাহলে এটাও পরবর্তীতে প্যাসিভে যে অবজেক্টে চলে যাবে, অর্থাৎ সিলেট ওয়াজ কনকার্ড বাই সেন্ট শাহজালাল ইন 14th century। ক্লিয়ার? সিলেট ওয়াজ কনকার্ড বাই সেন্ট শাহজালাল ইন 14th century। আচ্ছা, এখন আমি একটু দেখাই তোমাদের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেল। এটা আমার ওখানে ছিল অবজেক্ট, এই সেন্টেন্সে এটা আমার ছিল অবজেক্ট। প্যাসিভে যে
এটা হয়ে গেছে আমার সাবজেক্ট। এখানে সেইন্ট শাহজালাল হযরত শাহজালাল ছিল আমার সাবজেক্ট। এখানে হয়ে গেছে অবজেক্ট। অর্থাৎ প্যাসিভে তোমার সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হবে এবং সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হওয়া ওয়াইজ তোমার ভার্বটাও চেঞ্জ হবে। অর্থাৎ এখানে প্রেজেন্টে ছিল, কথা বলা হয়েছিল, এবং এখানে পাস্টে বলা হচ্ছে, ঠিক আছে, ওয়াজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এ নাম্বার ক্লিয়ার। আমরা একটু বিতে যাই। বিতে বলা হচ্ছে যে ইট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডিভিশন বাই দ্য গভর্নমেন্ট ইন 1995, মেক ইট অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন দেখি ইট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডিভিশন বাই দ্য গভর্নমেন্ট, এখানে অবজেক্ট কি? অবজেক্ট গভর্নমেন্ট, অবজেক্ট গভর্নমেন্ট অ্যাজ আ ডিভিশন, এটা ধরলাম আমার সাবজেক্ট। অ্যাকচুয়ালি ইটটা সাবজেক্ট, এটা সাবজেক্ট আসলে। ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডিভিশন। আচ্ছা, এখন এটাকে অ্যাক্টিভ করতে বলছে। আচ্ছা, এখন এটাকে আমি অ্যাক্টিভ কিভাবে করব? গভর্নমেন্ট যেহেতু আমার এখানে অবজেক্ট, দেখে আমি এখন সাবজেক্ট আনবো, গভর্নমেন্ট আনলাম। এখন যেটা সাবজেক্ট ছিল ওটা আমার অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড it as a division, এটা ডাইরেক্ট যা ছিল তাই বসে যাবে, declared it as a division কত সালে পড়েছিল? in 1995, এটা ডাইরেক্ট বসে যাবে in 1995। মানে একটা খেয়াল করার মতো বিষয় হলো এটাকে আমি প্যাসিভ করেছি, প্যাসিভ। আর এটাকে আমি অ্যাক্টিভ তৈরি করেছি, তাই না? এখন অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে একটা মেইন ডিফারেন্স হলো এটাতে বাই বসেছে আর এইটা থেকে বাই উঠে গেছে। অর্থাৎ দেখো এখানে ছিল কিন্তু ইট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডিভিশন বাই দ্য গভর্নমেন্ট, এই বাইটা উঠে গেছে যেহেতু আমি এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কনভার্ট করেছি। আচ্ছা, হোপফুলি এটা ক্লিয়ার। এখন বাকি যে সি, ডি আর ই নাম্বার আছে, আমি চাইবো যে তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে জমা দেবে। খুবই ইজি এগুলো। সাধারণত তোমাদের অ্যাক্টিভ প্যাসিভে ঝামেলা লাগে, কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা বা এক্সক্লেমেটরি তৈরি করা এটা অনেকেই পারো। তবুও না পেরে থাকলে কোনো চিন্তা নেই, আমরা খুব সুন চেঞ্জিং সেন্টেন্সের একটা প্লেলিস্ট বের করছি, যাতে সাধারণত তোমাদের যেই যেই ধরনের সমস্যা হয়ে থাকে ওই সবগুলোই দেওয়া থাকবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, কিছুদিনের মধ্যেই তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, এরপরে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি অথবা অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ এগুলোও পেয়ে যাবে। তো চেঞ্জিং সেন্টেন্সের মেইন যদি রিলেশনগুলো বোঝা যায়, মানে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে তুমি কিভাবে কনভার্ট করবা, এই আইডিয়াটুকু যদি থাকে তাহলে চেঞ্জিং সেন্টেন্স খুবই সহজ হয়ে যায়। এবং আবারও বলছি, চেঞ্জিং সেন্টেন্স যদি ঠিক মতো লিখতে পারো তাহলে 10-এ 10, এখানে কিন্তু অনেকগুলো মার্ক, 10-এ 10 পাওয়া খুবই ইজি। আচ্ছা, এবার আসা যাক ইউজ ক্যাপিটাল লেটার্স and punctuations as the following passage. আচ্ছা, পাংচুয়েশন এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি কি তাহলে জমা দেবে হোমওয়ার্ক করে? এই 13 নাম্বার, এটার সি, ডি আর ই 12 নম্বরের, আটের 4টা জমা দিতে হবে এবং 7 পুরোটা করে জমা দিবে। ওকে, এবার আসা যাক রিটেন পার্টে। রাইটিং এ যে তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, কিন্তু মেইন প্রবলেম এটা হয়ে দাঁড়ায় যে তোমরা ঠিক বুঝতে পারো না কোন জিনিসের ফরম্যাটটা কিরকম হবে। আচ্ছা, তো আমরা আজকে একটু ফরম্যাট নিয়ে আলোচনা করি। রাইটিং পার্টে এখানে প্রথমে বলা আছে, ইউ হ্যাভ ইনভাইটেড সাম অফ ইউর ফ্রেন্ডস টু a get together at your place. Unfortunately, you are unable to hold the event. You have fallen sick. অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডদের একটা ইভেন্টের জন্য ডাক দিয়েছিলে তোমার বাসায়, কিন্তু তুমি সিক হয়ে গেছো, এর জন্য ইভেন্টটা আর করতে পারবে না। এটা নিয়ে তোমাকে একটা ইমেল লিখতে বলা হয়েছে। ইমেল লিখতে বলা হয়েছে যে
তোমার একটা ফ্রেন্ডের কাছে যে তুমি কেন ইভেন্টটা পোস্টপোন করেছো, এবং তোমার মেইলও দেওয়া আছে abcd123@gmail.com। আচ্ছা, সুন্দর। এখন ইমেলটা তুমি কিভাবে লিখবে? ধরো এটা তোমার খাতা, ঠিক আছে? এই খাতার মধ্যে অবশ্যই অলওয়েজ ইমেইল লেটার দুটো পেজ, পাশাপাশি দুটো পেজের মধ্যে লিখতে হবে, এপিট ওপিটে লেখা যাবে না। পাশাপাশি দুটো পেজের মধ্যে না লিখলে টিচাররা ইউজুয়ালি মার্ক কাটে। আচ্ছা, ধরো এটা তোমার খাতার মার্কিং, ওকে। এখন তুমি লেখা শুরু করলা, লেখা শুরু করলে তোমার একটা লাইন কিন্তু বজায় রাখতে হবে। অর্থাৎ ধরো তুমি এখানে মেইলে সেন্ড দিলা, তোমার মেইল লিখলা, এরপর মেইলটা তুমি লিখতেছো, কিন্তু তোমার লেখা একবার এখানে, একবার এখানে, একবার এখানে, এরকম করলে লেখা হবে না, ঠিক আছে? তোমার সবগুলো লেখা কোহিসিভ হইতে হবে। কোহিসিভ হওয়ার জন্য লাগলে এখানে একটা দাগ দিয়ে নিবা পেন্সিল দিয়ে, পরে লেখা শেষ হইলে এই দাগটা মুছে দিবা, তাহলে দেখবা তাও তোমার লেখাগুলো কোহিসিভ থাকবে, মানে সেম লাইনে লেখাটা থাকবে। আচ্ছা, এটা গেল খাতার সৌন্দর্যতার ব্যাপার। এখন কথা হলো যে আপু আমি লিখবো কি? এখন আমরা একটু ইমেলটা আবার পড়ি। এখানে বলা আছে কিন্তু যে ইভেন্ট পোস্টপোন হয়ে গেছে, এটা নিয়ে তুমি একটা মেইল লিখবা। এইখানেই তোমার ক্রিয়েটিভ রাইটিং কাজে আসবে। তোমার মেইল অ্যাটলিস্ট আমি বলবো না খুব বড় হতে হবে, 1.5 পেজ হলে মেইল ইনাফ, কিন্তু মেইলের যে ফর্মালিটি গুলো থাকে, অর্থাৎ তোমার মেইল অ্যাড্রেস, ডেট, এরপরে তোমার ফ্রেন্ডের মেইল অ্যাড্রেস, এই সব কিছু খুব স্পষ্টভাবে শুরুতে আগে উল্লেখ করতে হবে। এতটুকুর মধ্যে উল্লেখ করলা, ঠিক আছে? ওখানে কি কি যাবে? তোমার মেইল, তোমার ফ্রেন্ডের মেইল, এরপরে সাবজেক্ট, অ্যান্ড সব থেকে ভালো হয় যদি সাবজেক্ট এই তিনটা ইনক্লুড করো, দেন একটা 2 আঙ্গুলের গ্যাপ রাখবা খাতার মধ্যে। এই যে তুমি এখানে সাবজেক্ট, তো রেসিপিয়েন্টের মেইলের সাবজেক্ট লিখলা, এরপরে একটা 2 আঙ্গুলের গ্যাপ দিয়ে এরপর তুমি তোমার মেইলটা লেখা শুরু করবা খাতার মধ্যে। ও আর একটা বিষয় কি, তোমরা অনেকেই এক পেজে অনেকগুলো লাইন লিখে ফেলো, খাতা দেখতে খুবই হিজিবিজি লাগে। এক পেজের মধ্যে তোমার হাইয়েস্ট 13 থেকে 14 লাইন থাকবে, হাইয়েস্ট। এটা শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে না, বাংলা যে কোনো খাতার ক্ষেত্রে হাইয়েস্ট 13 থেকে 14 লাইন থাকলে পৃষ্ঠাটা দেখতে সুন্দর লাগে এবং কোহিসিভ লাগে, ঠিক আছে? আচ্ছা, চেষ্টা করবা এই সবকিছু একটু খাতায় বজায় রাখার, তাহলে খাতার সৌন্দর্যটা থাকবে এবং টিচার খাতা দেখে শান্তি পাবে। ওকে, এটা গেল মেইলের ব্যাপার। আর বাকি অবশ্যই তোমার ক্রিয়েটিভ রাইটিং কাজে লাগাইতে হবে আর পড়তে হবে, ঠিক আছে? তোমাদের রিটেন মেইলের যতগুলা রেসিপিয়েন্ট দিয়ে দেওয়া আছে ওইগুলা ট্রাই করবা মুখস্থ না করার, বরং তোমার টুইস্ট লাগায় তুমি যাতে পড়ে তোমার মতো করে লিখতে পারো, এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবা। আর রিটেন পার্টের জন্য ট্রাই করবা একটু বেশি টাইম রাখার, মানে তোমার এক্সাম তো 3 ঘন্টার, তো অ্যাটলিস্ট ট্রাই করবা 30 অথবা 45 মিনিট যাতে এটার জন্য রাখা যায়। কারণ তোমার রাইটিং পার্টে কিন্তু বেশ 30 মার্ক, এবং 30 মার্কের জন্য তোমার অনেক লেখা প্রয়োজন নাই, কিন্তু একটু ভেবে লেখা প্রয়োজন। অন্যগুলাই তেমন ভাবার প্রয়োজন হয় না। যেমন গ্রামারে তুমি যদি পারো তাহলে একেবারে কারেক্টলি খুব অল্প সময় লিখে দেওয়া যায়, কিন্তু রাইটিং পার্টে কিন্তু যেহেতু ক্রিয়েটিভ রাইটিং একটু সময় নিয়ে লিখতে হয়। আচ্ছা, এবার আসা যাক ডায়লগের কথা বলা হচ্ছে। সাপোজ ইউর সামিয়া, নাম দিয়ে দেওয়া আছে, and you're chatting with your cousin Subarna. আচ্ছা, মেক আ ডায়লগ উইথ হিম অর হার অ্যাবাউট ফোক সংস। আচ্ছা, খুব ভালো। এখন তোমরা অনেকেই জানো না ডায়লগ কিভাবে লিখতে হয়। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ডায়লগ শুরু করবা কিভাবে? ধরো ফার্স্টে লিখবা describing about ... in the dialogue below. এটা প্রথমে লিখবা, ঠিক আছে?
ধরো এখানে আমরা ডিসক্রাইব করবো ফোক সং নিয়ে, তো আমি এখানে লিখবো ডিসক্রাইবিং অ্যাবাউট ফোক সংস ইন দ্য ডায়লগ বিলো। এটা লিখে আমি ফার্স্ট লেখা শুরু করব। এরপর আমি যখন লিখবো খাতায়, তখন ধরো এখানে আচ্ছা, তাহলে ধরো তুমি এই ডায়লগটা লেখা শুরু করলে, ডিসক্রাইবিং অ্যাবাউট ডট 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 ইন দ্য ডায়লগ বিলো, এটা দিয়ে তোমার স্টার্টিং হলো। এখানে আমরা কি নিয়ে কথা বলবো? ফোক সংস নিয়ে। সো আমি লিখবো ডিসক্রাইবিং অ্যাবাউট ফোক সংস ইন দ্য ডায়লগ বিলো। লিখে আমি এই ডায়লগটা লেখা শুরু করলাম। আচ্ছা, এখন ডায়লগের ফার্স্ট 2 লাইন্স এবং লাস্ট 2 লাইন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট 2 লাইন্স হবে তোমার গ্রিটিং। গ্রিটিং, ঠিক আছে? ফার্স্ট 2 লাইন্সে সামিয়া বলতেছে গুড মর্নিং, হাউ আর ইউ। সুবর্ণকে জিজ্ঞেস করতেছে, সুবর্ণ বলতেছে যে হ্যাঁ আমি ভালো আছি। এটা দিয়ে ওদের কনভারসেশনটা শুরু হইলো, একটা ডায়লগের স্টার্টিং হইলো, এর জন্য গ্রিটিংটা ইম্পর্টেন্ট। এরপরে ওরা কথা বলতেছে। আচ্ছা, এখন এইভাবে করে হাইয়েস্ট গেলে তোমার 14 থেকে 15 লাইন যাবে, 14 to 15 লাইন্স। এর থেকে বেশি গেলে টিচার আর ডায়লগ পড়তে চান না, কারণ একটা স্ট্যান্ডার্ড ডায়লগ হাইয়েস্ট 14 to 15 লাইন্স হয়ে থাকে। আচ্ছা, এরপরে এটা গেল গ্রিটিং। এরপরে লাস্টে যে এন্ডিং হবে ওইটাও খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার 4 লাইন লাস্টে যে আবার সামিয়া ধর বলবে ইট ওয়াজ নাইস নোয়িং অ্যাবাউট ফোক সংস, সুবর্ণ বলবে ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, সি ইউ সুন, এটা বলে ওরা কনভারসেশন শেষ করে দিল। কিন্তু এই শেষটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার কনভারসেশনের স্টার্টিং আর এন্ডিংয়ে 2টা লাইন গ্রিটিং আর বিদায়ের জন্য, মানে গুড বাইয়ের জন্য রাখতে হবে। এই 4টা লাইনের উপর ডিপেন্ড করেই তোমার ডায়লগের 10 মার্কের মধ্যে থেকে অ্যাটলিস্ট 3.5 মার্ক দেওয়া হয়। তো আমরা বুঝতে পারতেছি যে গ্রিটিং এন্ডিং প্রপার রাখতে হবে। ওই 4টা লাইন বাদে তোমার আরো যে 12টা লাইন লিখবা, ওইটাতে তোমার মেইনলি ফোক সং নিয়ে যে সকল কথাবার্তা, ফোক সং নিয়ে তুমি যা জানো, এই সকল কিছু ইনফরমেশন আসবে। অর্থাৎ 14 লাইনের মধ্যে কিন্তু 4 লাইন গ্রিটিং আর গুড বাইয়ে। এটা মনে রাখতে হবে, 14 লাইন হবে হাইয়েস্ট ডায়লগ, তার মধ্যে 4 লাইন চলে গেল গ্রিটিং আর গুড বাই। এছাড়া বাকি যে 10 লাইন থাকবে, সেই 10 লাইনে তোমার যেই জিনিস নিয়ে ডায়লগে কথা বলা হয়েছে, যেমন এই ডায়লগে বলা হয়েছিল ফোক সং নিয়ে কথা বলতে, ওই বিষয়গুলো আসবে। আচ্ছা, এরপর দেখা যায় প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস অ্যাবাউট অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউক্লিয়ার ফ্যামিলিজ। এখন প্যারাগ্রাফে কিন্তু অনেকটা মার্ক, 12 মার্ক তোমার প্যারাগ্রাফে। এখন ধরো তোমার প্যারাগ্রাফের মেইন কি? আমরা বলে থাকি একটা প্যারাগ্রাফের মেইন হইল তার স্টার্টিং লাইন। স্টার্টিং লাইন বলতে আমি বোঝাচ্ছি, ধরো আমি একটা প্যারাগ্রাফ লিখবো ট্রাফিক জ্যাম নিয়ে। ট্রাফিক জ্যাম নিয়ে লিখলে আমার প্যারাগ্রাফের স্টার্টিং লাইনটা কি হবে? ট্রাফিক জ্যাম ইজ highly problematic calamity recently building up in our country। অর্থাৎ আমি যে এটাকে একটা প্রবলেম হিসেবে শুরুর লাইনে আইডেন্টিফাই করে দিচ্ছি, এটা আমার ফুল প্যারাগ্রাফে আমি কি নিয়ে কথা বলবো ট্রাফিক জ্যামকে, এইটা ডিসকাস করে দেয়। অর্থাৎ তোমার স্টার্টিং লাইনে ফুল প্যারাগ্রাফের একটা ওভারভিউ আসতে হবে। ওভারভিউ অথবা স্টার্টিং লাইন তোমার ফুল প্যারাগ্রাফে একটা ওভারভিউ আসতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি এই প্যারাগ্রাফ কিন্তু বলা আছে, আচ্ছা প্যারাগ্রাফে বলা আছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউক্লিয়ার ফ্যামিলি। ধরো আমি লিখলাম নিউক্লিয়ার ফ্যামিলিজ অফ বাংলাদেশ আর কারেন্টলি রেয়ার ইন দিস ডেজ। অর্থাৎ দিন দিন যে বাংলাদেশে নিউক্লিয়ার ফ্যামিলি কমে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আমার প্যারাগ্রাফে আলোচনা করব। এটা আমার ফার্স্ট লাইনে কিন্তু ডিসাইড করে দিচ্ছে। অর্থাৎ তোমার প্যারাগ্রাফটা কি হবে, তোমার প্যারাগ্রাফের টোনটা কি হবে, এইটা সেট করবে তোমার ফার্স্ট লাইন। আচ্ছা, এরপর বলা আছে, দেখো আমার প্যারাগ্রাফে বলা আছে 150 লাইন লিখতে। 150 ওয়ার্ডের ভিতরে যখন লিখতে বলা হচ্ছে, তোমরা অনেকেই ভাবো যে 150 ওয়ার্ড মানে প্রিপোজিশন, এরপর পার্টস অফ স্পিচ সবকিছু সহ 150 ওয়ার্ড লিখে দিলেই হয়ে যাবে।
তোমার প্যারাগ্রাফ যদি মিনিংফুল না হয় তাহলে টিচার কখনোই স্টার্টিং লাইন ভালো হলে পরবর্তীটুকু পড়তে চাইবে না। আরেকটা ব্যাপার কি, 150 ওয়ার্ডের মধ্যে তোমার প্রিপোজিশন কিন্তু ইনক্লুডেড না। অর্থাৎ তোমার এই 150 ওয়ার্ড হতে হবে প্রিপোজিশন বাদে। সাধারণত অন, বাই, উইথ এগুলো ছাড়া তোমার 150 ওয়ার্ডের একটা মিনিংফুল প্যারাগ্রাফ সাজাতে হবে, যেটা দিয়ে এই যে ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ নিউক্লিয়ার ফ্যামিলিজ অনেক সুন্দরভাবে বোঝা যায়। এখন তোমার প্যারাগ্রাফের যদি স্টার্টিং লাইন ভালো হয়, এন্ডিং এ তখন তোমার দিতে হবে একটা কনক্লুশন। এন্ডিং কনক্লুশন। কনক্লুশন বলতে ধরো আমি একটু আগে বললাম ট্রাফিক জ্যামের কথা। ট্রাফিক জ্যামে আমি শুরুতে একটা স্টার্টিং লাইন দিয়ে শুরু করলাম, স্টার্টিং লাইন দিয়ে শুরু করার পরে কজেস বললাম, কজেস বলার পর এফেক্ট বললাম, এরপরে সলিউশন দিলাম। এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করলাম আমার ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফের ভিতরে। এরপর এন্ডিং এ আমি যখন একটা কনক্লুশন টানবো তখন এভাবে বুঝে দিব যে এই স্টেপগুলো যদি আমি নেই তাহলে আমার প্রবলেমটা সলভ করা সম্ভব। এটাই হলো আমার কনক্লুশন। তো যে কোনো এন্ডিং এ কনক্লুশন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার এই স্টার্টিং লাইন আর এই এন্ডিং এর কনক্লুশন এইটার উপর জাজ করে কিন্তু টিচার বেশিরভাগ সময় প্যারাগ্রাফে নাম্বার দিয়ে থাকে। তো তোমার যদি স্টার্টিং লাইন আর কনক্লুশন ভালো হয় তাহলে আই ক্যান অ্যাসিওর ইউ ইউ উইল গেট আ গুড মার্ক ইন প্যারাগ্রাফ। আর একটা ব্যাপার কি, প্যারাগ্রাফ যদি খুব ভালো করে লেখো এবং 12তে যদি 10 সিকিউর করা যায় তাহলে খুব সহজেই ইংলিশ পরীক্ষায় ভালো করা সম্ভব। আবারও বলছি, রাইটিং পার্ট কিন্তু অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, তো চেষ্টা করবা এই পার্টের জন্য একটু সময় রাখার, এবং আমি চেষ্টা করেছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে ডিফারেন্ট পার্টের ফরম্যাট কিরকম হওয়া উচিত। যেমন আমরা এখানে ডিসকাস করলাম যে প্যারাগ্রাফের ফরম্যাট কেমন হওয়া উচিত। প্যারাগ্রাফে স্টার্টিং লাইন থাকবে, এন্ডিং এ কনক্লুশন থাকবে এবং মধ্যে মিনিংফুল কথাবার্তা থাকতে হবে। এরপরে আসে যে ডায়লগে অবশ্যই তোমাকে স্টার্ট করতে হবে একটা মিনিংফুল লাইন দিয়ে যে আমি কি নিয়ে আজকে ডায়লগে কথা বলছি। এর জন্য আমি লিখেছি এখানে ডিসক্রাইবিং অ্যাবাউট ফোক সংস ইন দ্য ডায়লগ বিলো। এটা বলার পরে আমি কিভাবে ডায়লগটা লিখবো, প্রথমে গ্রিটিং যাবে 2 লাইন, এরপরে মধ্যে 10 লাইনের কথা হবে হলো ফোক সং নিয়ে, লাস্ট 2 লাইন এন্ডিং বা গুড বাই এ যাবে। হাইয়েস্ট 14 থেকে 15 লাইন লিখবো আমরা ডায়লগে। ওকে, এরপর আসা যাক রাইটিং পার্ট। রাইটিং পার্টে মেইল নিয়ে কথা বলতে চাই। তোমাদের একটা কথা বলেছিলাম যে মেইলে ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। হাইয়েস্ট 1 পেজে 13 থেকে 14 লাইন লিখবে, আর মেইলে যখন লিখবে তখন একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার লেখা যাতে সুস্পষ্ট হয়, এবং একইভাবে প্যারাগ্রাফের কথা যেমন মিনিংফুল হওয়া দরকার, মেইলের কথাও প্রচন্ড পরিমাণে মিনিংফুল হতে হবে যাতে তোমার কম কথায় মেইলটা শেষ হয়। আচ্ছা, কনক্লুডিং হলো, এই হলো রাইটিং পার্টে গেল। আচ্ছা, তো আজকে ক্লাস যদি আমরা আবার একটু রিক্যাপ করি তাহলে কি দাঁড়ায়। তোমরা ক্লাস 8-এ যারা স্কলারশিপ পরীক্ষা দিব তাহলে তারা হোপফুলি এখন কিভাবে সব থেকে বেশি মার্ক অ্যাসিওর করতে পারো। দেখো, তোমাদের জন্য কয়েকটা অ্যাডভাইস থাকবে। প্রথমত যে তোমরা যা যা পড়বা এখন নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় তুমি একটা টপিক পারছো না, প্লিজ দয়া করে বারবার প্র্যাকটিস করো। আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা আমি জানি তোমরা অলরেডি বেস্ট অফ দ্য বেস্ট, সো চেষ্টা করবা যে যা পড়ছো ওটাই বারবার রিভাইজ দেওয়া এবং প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস বাড়ানোর। কারণ অলরেডি মডেল কোশ্চেন এবং অন্যান্য প্রশ্নে যা যা আছো তুমি তা পারো। এখন যত প্র্যাকটিস বাড়াবে তত তোমার শার্পনেসটা বাড়বে, তোমার নিজের উপরে হোল্ডটা আসবে। আচ্ছা, সো ফার্স্ট অ্যাডভাইস এটাই থাকবে, প্র্যাকটিস। সেকেন্ডলি, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রাই করবা উত্তর দেওয়ার। অর্থাৎ যেগুলোতে তোমার শিওর মার্ক, যেমন এমসিকিউ, গ্যাপ ফিলিং, ইনফরমেশন, ট্রু ফলস, ম্যাচিং আর গ্রামারের পুরো পার্টটা, অর্থাৎ এই 30 মার্ক, এই পুরোটা একেবারে শিওর শট অ্যান্সার করার, কারণ এগুলোতে মার্ক পাওয়া ইজিলি সম্ভব। ঠিক আছে, তো শিওর শট যেগুলো অ্যান্সার করা সম্ভব ওগুলো একটু স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা আগে অ্যান্সার করব। হ্যাঁ, যেগুলো আগে অ্যান্সার করা তুমি জানো শিওর শট মার্ক, ওগুলো আগে অ্যান্সার করবা। এমসিকিউ, গ্যাপ ফিলিং, ভোকাবুলারি যদি পারো অবশ্যই ফুল মার্ক আনা সম্ভব।
ট্রু ফলস ম্যাচিং, এগুলোতে শিওর শট মার্কানা একেবারে ইজি, এবং গ্রামার পার্টটা 30-এ 30 আনা খুবই ইজি। তোমরা যদি এই মার্কগুলো অ্যাসিওর করতে পারো তাহলে শুরুতেই এগুলো অ্যান্সার করে ফেলবে। এরপর অ্যান্সারিং কোয়েশ্চেন্স, ভোকাবুলারি, রাইটিং সামারি, পোয়েম, ঠিক আছে? এগুলোতে কিন্তু আমি আগেও বলেছি ক্রিয়েটিভ রাইটিং এর প্রয়োজন হয় যেহেতু, তো ক্রিয়েটিভ রাইটিংটা ট্রাই করবে একটু বাড়ানোর। থার্ড অ্যাডভাইস এটাই থাকবে যে ক্রিয়েটিভ রাইটিংটা একটু বাড়ানোর। আর ক্রিয়েটিভ রাইটিং বাড়ালেই কিন্তু তোমার সামারি লেখা, কোয়েশ্চেন আনসার দেওয়া এবং পোয়েম আনসার করা, সাথে রাইটিং পার্ট আনসার করাও খুব সহজ হয়ে যাবে। এই কারণেই বলছি এই তিনটাই তোমাদের জন্য থাকবে আসলে অ্যাডভাইস। এছাড়া প্র্যাকটিস চেষ্টা করবা আরো বাড়ানোর, ক্রিয়েটিভ রাইটিংও বাসায় প্র্যাকটিস করতে থাকবা যাতে তোমার লিখতে লিখতে একটা অভ্যাস হয়ে যায়। আচ্ছা, হোপফুলি আজকের ক্লাসটা তোমাদের জন্য ফলপ্রসূ ছিল। যারা ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক শুভকামনা, এবং যারা অন্যান্য স্টুডেন্ট আছো তাদের জন্য অনেক শুভকামনা সামনে ফাইনালসের জন্য। আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।